মেডিকেল প্রবলেম স্টার্ট ফ্রম ইউর মাইন্ড, মেডিকেল প্রবলেম স্টার্ট ফ্রম ইউর ফুড। জীবন বলছে তুমি আমাকে বেঁচে থাকার জন্য যা যা জিনিস প্রয়োজন সেগুলো আমাকে দিয়ে দাও, আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। আমরা যেমন গাড়ি বিভ্রাট ঘটিয়েছি, সড়ক বিভ্রাট ঘটিয়েছি, যানবাহন বিভ্রাট ঘটিয়েছি, ঠিক তেমনি খাদ্য বিপ্লব করতে গিয়ে আমরা খাদ্যকে বিকৃত করেছি। আজকে যে পৃথিবীতে দেখা যাচ্ছে এত এত মেয়েদের সন্তান হচ্ছে না, তারা কি মেয়ে নয়? তারা যথেষ্ট সুস্থ, কিন্তু সন্তান কেন হচ্ছে না? কারণ তার মানে আপনি বলছেন যে যারা ভীষণ বেশি রাগী তাদের কিডনির প্রবলেম হয়? হবেই। তোমার জীবনে যত সমস্যা বা কান্না, তার কারণ তোমার বাড়ির রান্না। সেক্ষেত্রে আমরা কি এখন একেবারে কাঁচা খাবার অ্যাকসেপ্ট করার মতো জায়গায় আছি? বেসিক্যালি মানুষ জন্মেছে ছোবড়া খাওয়ার জন্য। যে মানুষের যদি বদ হজম না হয়, মানুষের কোনো রোগ হবে না। লোকে বলে না পেট সাফ তো বিমারি মাপ। এরকম প্রচুর ডায়াবেটিকের পেশেন্ট ঠিক হয়ে গেছে, প্রেশারের পেশেন্ট ঠিক হয়ে গেছে। ডায়াবেটিস ঠিক হয়ে যাচ্ছে, দেখেছেন আপনি? ডায়াবেটিক আমার ছিল 350। ঘুম থেকে উঠে প্রথমে টক ফল খাবো? প্রথমেই সকালবেলা খালি পেটে মুসুম্বি, আমাদের বাড়িতে মশারির ভেতরে মুসুম্বি দিয়ে চলে যায়। আপনি অনেক সময় বলেন যে মানুষ চাইলেই 100 বছর বাঁচতে পারে, একদম। এটা কেন বলেন? এই চটজলদি ঠিক হওয়ার প্রসেসটাই আমাদেরকে আরও বেশি রোগী করছে। তোমার শরীরে কোনো রোগ মানেই তুমি জানবে কোলন ডিস্টার্ব। সেই জন্য আমি তাদের জন্য একটা ফর্মুলা বানিয়েছি, যত শরীরের রোগ জমা চাইতে হবে তোমাকে ক্ষমা। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আচ্ছা, একটা কথা বলুন তো, মানুষ কি 100 বছর পর্যন্ত বাঁচতে পারে একেবারে নিরোগভাবে? ওষুধ ছাড়া কি সুস্থ থাকা সম্ভব? আর যদি আমরা কাঁচা খাবার খেতে শুরু করি, ঠিক কি হবে আমাদের সঙ্গে? এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজেছি আজকের এই পডকাস্টে। আর আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সমীর কুমার ধারা। সমীরদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। নমস্কার আপনাকেও। কেমন আছেন বলুন? ভালো আছি, একদম ভালো আছি। আর আপনার মোটো হচ্ছে মানুষকে ভালো রাখা, তাই তো? একদম। কিন্তু কনসেপ্টটা একদম অন্য রকম। হ্যাঁ। আমরা নর্মালি যা যা জানি, যেভাবে ভালো থাকার কথা জানি, আপনি একদম অন্য কথা বলেন। না, অন্য কথা বলতে বাধ্য হয়েছি, তার কারণ আমি তো চাইছিলাম ওভাবে ভালো থাকতে, কিন্তু যখন থাকতে পারিনি তখন একটা রাস্তা খুঁজে নেওয়া। তো সেই রাস্তা খুঁজতে গিয়ে রাস্তা খুঁজে পাওয়া, সেই রাস্তা খুঁজতে খুঁজতে যখন বুঝতে পারলাম যে ফুড ইজ আওয়ার মেডিসিন, মানে খাবারই হচ্ছে আমাদের ওষুধ। এবারে এটা অনেকে লিখেছে, হয়তো অনেকে হয়তো পড়িয়েছে, অনেকে পড়েছে, কিন্তু মেনে নিতে পারেনি। এবার আমি যখন আমার জীবন দিয়ে এটাকে মেনে নেওয়ার চেষ্টা করেছি, তখন যখন দেখতে পাচ্ছি যে এটাতেই আমার উপকার হচ্ছে। আমার ভয়ঙ্কর গ্যাসের প্রবলেম, ভয়ঙ্কর ডায়াবেটিস, ভয়ঙ্কর আমার স্কিন ডিজিজের প্রবলেম, মাইগ্রেনের প্রবলেম, ঘুমের প্রবলেম, তো এতগুলো প্রবলেম যখন আমি লড়ছি, শ্বাসকষ্ট হচ্ছে, কোনো ওষুধ, কোনো মেডিসিন, কোনো ডক্টর কিন্তু কোনো পার্টিকুলার কোনো ওষুধ দিয়ে বা ট্রিটমেন্ট করে ঠিক করতে পারছে না। প্রত্যেকেরই হবে ধীরে ধীরে, এই টেস্টটা করুন, এই রিপোর্টটা নিয়ে আসুন, আরেক মাস পরে আসুন, এরকম করে যখন 1 বছর, 1.5 বছর, 2 বছর যখন পেরিয়ে গেল, তখন আমার মনে হলো যে এটাকে নিয়ে একটু আমারই নিজেরই একটু চর্চা করা দরকার। কারণ বাড়িতে একটা হেলথ পরিবেশ সবসময় তো ছিল, যেহেতু আমাদের বাড়িতে মা ফ্রিডম ফাইটার পরিবারের, বাবারও তাই। তো সেই দুই পরিবারের তখন তাদের নিজস্ব জীবন, নিজের জীবন নিজেকে তৈরি করতে হবে, শরীরচর্চা করতে হবে, ভালো খেতে হবে, নিজেরা কাপড় বুনতে হবে, নিজেরা চাষবাস করতে হবে। সেই যে নিজে করার যে ব্যাপারটা, সেইখান থেকে কিন্তু আমার ভেতরে এই জায়গাটা এসে যে আমি নিজে কিছু করে দেখি। যখন আমি করতে থাকলাম তখন দেখতে পেলাম বা দারুণ রেজাল্ট দিচ্ছে। এটা কোন সময়ের কথা বলছেন? এটা ধরুন আজ থেকে প্রায় 15 বছর আগের কথা বলছি। তখন আমি মাছ মাংস, বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস, চিংড়ি মাছের মালাইকারি, এগুলো আমার কাছে প্রিয় খাবার তখন, এবং সেখানে লোকেদের সঙ্গে খেতে পারলে আমার খুব মজা লাগতো। এবং সেই জায়গা থেকে এই যে খাবার একটা পরিবর্তন, এই পরিবর্তনটা যখন আমি ধীরে ধীরে করা শুরু করেছি, তখন দেখতে পেয়েছি অনেক উপকার, অনেক লাভ। এবং সেখান থেকে আমি কারোর সহযোগিতা তখন সেই মুহূর্তে পাইনি। কোনো ডাক্তারকে যখন বলেছি বা কারোর সঙ্গে যখন আলোচনা করেছি, তখন তারা খুব গম্ভীর মুখে বলেছে, প্রোটিনটা খাচ্ছ তো, ভিটামিন B12টা কিন্তু আমাদের প্রচণ্ড প্রয়োজন, ঠিক আছে? ক্যালসিয়ামের যদি ডেফিসিয়েট হয় তখন কিন্তু খুব সমস্যায় পড়বে তুমি, তোমাকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। আমি তখন বুঝতে পারছি যে আমাকে এখনও ভাগে বাঁচাচ্ছে। তো সেই জায়গা থেকে যখন শুরু করেছি, ভালো লেগেছে। তখন প্রমাণ করার তো কোনো জায়গা ছিল না যে আমি প্রমাণিত করে ফেলেছি অ্যাজ এ ডক্টর হিসেবে বা একজন রিসার্চার হিসেবে, ফুড রিসার্চার হিসেবে, কিন্তু আমার শরীর বলছে আমি ভালো আছি, সুতরাং বেশ ভালো আছি। সেখান থেকে আমার জার্নি শুরু। মানে সেই জার্নিতে পরিবারের কি রিয়াকশন ছিল? পরিবারের রিয়াকশন, দেখুন, পরিবার কোনোদিন কাউকে সায় দেয়নি। প্রথম দিন যে ফুটবলার তাকেও সায় দেয়নি, যে ক্রিকেটার তাকেও সায় দেয়নি, সবাইকে কান ধরে পড়তে চল বলে নিয়ে গেছে। সুতরাং আমাকেও মাছ মাংস খাওয়ার জন্য পেড়াপিড়ি, মাংস না খেলে কি হবে, কী করে, আজ তো একটু খেতেই হবে,
আজ তো রিলেটিভরা এসছে, এদের সঙ্গে এটা তো অবাধ্য ব্যাপার। তুমি তো আমাদের ফ্যামিলির নিয়মই মানছো না। দুধ যদি না খাও তাহলে কী করে ভালো ছেলে হবে, কারণ বাড়িতে দুধ তৈরি হয়, ঠিক আছে। তো সেই জায়গা থেকে মা বাবা তাদের একটা লড়াই ছিল, এবং আমার স্ত্রীরও লড়াই ছিল এরম জায়গা থেকে দাঁড়িয়ে, বাচ্চারও লড়াই ছিল যে বাবা এসব কিছু খায় না, এরম ধরনের করে। তো সেগুলোকে আস্তে আস্তে যখন তাদেরকে বোঝাতে পেরেছি, তখন তারা আস্তে আস্তে জিনিসটা বুঝেছে এবং তারাও মেনেছে, এখন মানছে। এখন আমি আপনার কাছ থেকে খুব সহজে জানতে চাইবো দাদা, মানে এই যে আপনি একটা নতুন খাওয়ার কথা বলছেন, নতুন অভ্যেসের কথা বলছেন, এটা কিভাবে সম্ভব? আমাদের জীবনের একটা ধর্ম আছে। এই ধর্মটা কি? জীবন বলছে তুমি আমাকে বেঁচে থাকার জন্য যদি আমার যা যা জিনিস প্রয়োজন সেগুলো আমাকে দিয়ে দাও, আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। যেমন একটা বীজের ধর্ম। বীজ, তাকে যদি জলে ভেজাই, মাটিতে দিই, ওর সূর্যের রোদ্দুর লাগে, বাতাস লাগে, তাহলে সে অঙ্কুরোদ্গম হবে। কিন্তু যদি এগুলো না হয় তাহলে কিন্তু বীজ মাটি ফুঁড়ে গাছ বেরোবে না। ঠিক তেমনি আমাদের শরীরে একটা ধর্ম আছে। শরীরে কি লাগবে? অক্সিজেন লাগবে। শরীরে আমাদের সানলাইট লাগবে। উইদাউট সানলাইট ইম্পসিবল আমাদের পৃথিবীতে কাউকে বেঁচে থাকা, কারণ টেম্পারেচার এবং গাছ, তারপরে অক্সিজেন, এ সমস্তর একটা চেন সিস্টেম বা রিলেশনশিপ আছে। তার সঙ্গে সঙ্গে আমাদের দরকার খাবার, তার সঙ্গে সঙ্গে আমাদের দরকার জল। তার মানে এই যে চারটে জিনিস, এই চারটে কি শরীরের ধর্ম। তাহলে যে বা তার মানে যাহারা, এটা আইডিয়াল একটা সিনারিও আপনি একদম বলছেন একদম, আমি আমাদের কোনো ডাক্তার, হিউম্যান কোনো বডির এলোপ্যাথি, জন্য। হোমিওপ্যাথি, কোনো হোমিওপ্যাথি, কোনো কবিরাজের কথা বলছি না। আমি যেটা বলতে চাইছি যে শরীরের একটা ধর্ম, তুমি তাকে জল দাও, খাবার দাও, বাতাস দাও, আর তাকে সানলাইট দাও, তাহলে সে কিন্তু বাঁচতে পারে, সে বাঁচবে। এবং এই টোটালটা কিন্তু ফ্রি। আমাদের এখানেও একটা ধারণা আছে, এটা মনে হয় জোগাড় করে নিয়ে আসতে হবে, আমাদেরকে কিনে নিয়ে আসতে হবে বাজার থেকে। এই টোটালটাই ফ্রি। লোকে বলে না, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। তার মানে এই যে আমরা বলি 84 কোটি জনি, 84 কোটি জনি মানে এত যে জীবন, তাদের জীবনকে কে জীবন দিয়েছে? প্রকৃতি। তাদের আহার দিয়েছে কি? প্রকৃতি। তাহলে মাত্র 750 কোটি মানুষ সারা পৃথিবীতে যদি দেখা যায়, তাহলে তাদেরও তো সব কিছু প্রকৃতি দিয়েছে। তাও তো অভাব হচ্ছে। অভাব হচ্ছে কারণ সেখানে মানুষ ইনভলভ হয়ে আছে বলে। মানুষ তাকে একটা ব্যবসা তৈরি করে ফেলেছে। অক্সিজেনের কোনো অভাব নেই, জলের কোনো অভাব নেই, সূর্যের লাইটের কোনো অভাব নেই, তাহলে খাবার কেন অভাব হবে? আজকে ঘাস খেতে গরুর কি অভাব হয়েছে? খুব। গরু কি ঘাস খুঁজে পাচ্ছে না? বাঘ কি মাংস খুঁজে পাচ্ছে না? মাছ কি শ্যাওলা খুঁজে পাচ্ছে না? পাখি কি দানা সূর্য খুঁজে পাচ্ছে না? এরকম তো হয়নি। তার মানে মানুষেরও খাওয়া কিন্তু যথেচ্ছ পরিমাণে প্রকৃতি দিয়েছে। এইটা যদি একটা মানুষ খায়, নিতে পারে, তাহলে কিন্তু মানুষ সুস্থ থাকবে। আজকের দিনে দাঁড়িয়ে খাবারটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, টোটালটাই বিকৃত হয়ে গেছে। তার খাবারের মধ্যে যে ডিএনএ, সেটা কিন্তু আমাদের শরীর আর আইডেন্টিফাই করতে পারছে না। কারণ উদাহরণ দিয়ে বুঝি বলি, একটা টমেটো যদি তুমি খাও, শরীর তাকে চিনবে, কিন্তু টমেটো চাটনি শরীর চিনবে না। কিন্তু এই যে ধরুন দাদা, এতদিন ধরে আমাদের পূর্বপুরুষরা খেয়ে আসছেন, তো এটা তো অলরেডি আমাদের জেনেটিক্সে চলে এসেছে, আমাদের ডিএনএতে চলে এসেছে, তো ডিএনএ তো আইডেন্টিফাই করতে পারবে। ডেফিনেটলি আইডেন্টিফাই করতে পারছে, কিন্তু সব জায়গায় করতে পারছে না। যেখানে যেখানে অস্পষ্টতা, সেখান থেকে আজকে আমরা যদি বলি কবে থেকে আমরা রোগগ্রস্ত হয়েছি, আজকে যদি বলি কলকাতার বুকে যতগুলো হসপিটাল আজকে হয়েছে, আজ থেকে যদি আমরা আরও পিছিয়ে যাই, আরও পিছিয়ে যাই, আরও পিছিয়ে যাই, অত হসপিটাল কিন্তু ছিল না, অত সেটা রোগও তো ছিল ছিল না। না। তাহলে বাড়ছে কিসে? তাহলে আমরা টেকনোলজিতে বাড়ছি, আমরা সায়েন্সে বাড়ছি, তাহলে রোগ বাড়ছে কেন? কোথাও না কোথাও আমরা খাদ্য বিভ্রাট ঘটিয়েছি। আমরা যেমন গাড়ি বিভ্রাট ঘটিয়েছি, সড়ক বিভ্রাট ঘটিয়েছি, যানবাহন বিভ্রাট ঘটিয়েছি, ঠিক তেমনি খাদ্য বিপ্লব করতে গিয়ে আমরা খাদ্যকে বিকৃত করেছি। সকাল থেকে রাত্রি অবধি যদি আমরা দেখি, আমাদের খাবার দাবার এতটাই বিকৃত হয়েছে, এতটাই বিকৃত হয়েছে, সেই বিকৃত খাবার আমাদের শরীর সহ্য করতে পারছে না। হ্যাঁ, মানে তেল মশলা দিতে দিতে হয়তো আজকে একটু বেশি হয়ে যাচ্ছে, শুধু তেল যতটুকু মশলা দরকার তার নয়, থেকে বেশি। শুধু তেল মশলা নয়, তেলটাও তো তেল নেই, তেলটাও তেল নেই। এটা যেমন একটা ঘটনা, এটার সঙ্গে আরেকটা জিনিস আমার বলতে ইচ্ছে করছে যে বেসিক্যালি আমাদের শুধু যে খাবার দাবার তা নয়, তার সঙ্গে সঙ্গে একটা ইনভিজিবল একটা জায়গা আছে, দ্যাট ইজ আমাদের মন, মাইন্ড। আগের দিনের মানুষের ওই যে বলে না, আগে কি সুন্দর দিন কাটাইতাম, সেটা কিন্তু একটা ওষুধ ছিল। যেহেতু আজকের দিনের মডার্ন বিজ্ঞান মনকে দেখতে পায় না, ধরতে পারে না, তারা পরীক্ষা করতে পারে না, তারা মনটাকে পুরো উজ্জ্ব করে দিয়েছে। কিন্তু যদি আমরা নার্ভাস সিস্টেমকে দেখি, আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ক্রেনিয়াল নার্ভাস সিস্টেম আমাদের বডিতে, যেটা অটোমেটিক, যেমন আমরা নিঃশ্বাস নিচ্ছি অটোমেটিক, আমরা খাবার হজম করছি অটোমেটিক, আমাদের রক্ত সংবহনতন্ত্র অটোমেটিক, তাহলে এই যে অটোমেটিক কাজটা চলছে, এটা কিন্তু একটা নার্ভাস সিস্টেম করছে। এই নার্ভাস সিস্টেমের সঙ্গে আমাদের সমাজ জড়িয়ে আছে, আমাদের ভালোবাসা জড়িয়ে আছে, প্রেম জড়িয়ে আছে, আমাদের ক্রোধ জড়িয়ে আছে, অভিমান জড়িয়ে আছে, আমাদের কি বলে অহংকার জড়িয়ে আছে, ইরিটেশন জড়িয়ে আছে, টেনশান জড়িয়ে আছে, ডিপ্রেশন জড়িয়ে আছে। তো এই যে জিনিসটা আজকের দিনে দাঁড়িয়ে মানুষের একটা স্ট্রেস কোন লেভেলে,
সেটা তো বটে, স্ট্রেস তো যত দিন তাহলে যাচ্ছে স্ট্রেস বাড়ছে। যদি বাড়ে, তার ভেতরে ভেতরে যেটা ঘটছে সেটা আমরা বুঝতেই পারছি না। আমাদের স্ট্রেস বাড়া মানে আমাদের কর্টিসল হরমোন বাড়া, কর্টিসল হরমোন বাড়া মানে আমাদের হার্টবিট বেড়ে যাবে, আমাদের দ্রুত শ্বাস প্রশ্বাস পড়বে, তাহলে ফুসফুস দ্রুত কাজ করা শুরু করবে। যেই আমরা ক্রেনিয়াল নার্ভাস সিস্টেমকে ডিস্টার্ব করব, ক্রেনিয়াল নার্ভাস সিস্টেম মানে আমাদের সামাজিক ইমোশন অ্যাক্টিভিটিকে থেকে যেটা আমাদের শরীরের মধ্যে তার রিলেশনশিপ কাজ করে। যেমন একজন ছেলে ভালো রেজাল্ট করতে পারেনি, একজন মা তার সন্তানকে বকেছে, 3 বছরের বাচ্চাকে কানে ধরে হিড়হিড় করে আমরা স্কুলে ভর্তি করছি আজকে সমাজ ব্যবস্থায়। কিন্তু আজকে আমি তার একজনের বাবা, আমার মেয়েকে আমি 3 বছরের স্কুলে ভর্তি করিয়েছি আজকে সমাজ ব্যবস্থার জন্য, কিন্তু আমি স্কুলে গেছি 6 বছরে। তখন মাস্টারমশাই এরকম উল্টো দিক থেকে কান ধরতে বলতো যে এইভাবে যদি কান ধরা যায় তাহলে তোমার 6 বছর বয়স হচ্ছে, তুমি ঢোকো। তখন তো বার্থ সার্টিফিকেট থাকতো না যে তোমাকে কান ধরতে হবে মাথার উপর থেকে। তাহলে তখন একটা বাচ্চা স্কুলে ভর্তি হতো। তাহলে 6 বছরে একটা বাচ্চা এনাফ খেলাধুলো, তার মা বাবার সঙ্গে থাকা, প্রকৃতির সঙ্গে হেসে খেলে বেড়ানো, তার মনটা অনেক ভরে যেত। না, নেচারের সাথে কানেকশন তো আমাদের কেটেই গেছে তাহলে প্রায়। সেই জিনিসটা আমাদের স্ট্রেসকে, ডিপ্রেশনকে ডিস্টার্ব করছে। যখনই ক্রেনিয়াল নার্ভাস সিস্টেম ডিস্টার্ব হবে, আমাদের ডাইজেশন প্রবলেম হয়ে যাবে, আমাদের সার্কুলেশন সিস্টেম প্রবলেম হয়ে যাবে, আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম প্রবলেম হয়ে যাবে, আমাদের যে ব্রিদিং সিস্টেম যেটাকে আমরা বলছি শ্বাস প্রশ্বাস নেওয়া, তাহলে আমাদের রেসপিরেটরি সিস্টেম ডিস্টার্ব হয়ে যাবে। তাহলে আমাদের রইল কি? রেসপিরেটরি সিস্টেমের জন্য আস্থামা, রেসপিরেটরি সিস্টেমের জন্য আমাদের হার্টের প্রবলেম, ইনডাইজেশনের জন্য আমাদের গ্যাস, অ্যাসিডিটি, পেট খারাপ কিংবা কনস্টিপেশন। যদি আমাদের সার্কুলেশন সিস্টেম প্রবলেম হয়ে যায় তাহলে ব্লাড প্রেশার প্রবলেম হবে, সার্কুলেশন হবে না, অক্সিজেন ঠিকমতো করে যাবে না, রিপ্রোডাক্টিভ সিস্টেম হরমোনাল প্রবলেম, সেক্সুয়াল ডিসঅর্ডার, সিস্ট কিংবা বিভিন্ন রকম ধরনের মেয়েদের প্রবলেম। আজকে যে পৃথিবীতে দেখা যাচ্ছে এত এত মেয়েদের সন্তান হচ্ছে না, তারা কি মেয়ে নয়? তারা যথেষ্ট সুস্থ, কিন্তু সন্তান কেন হচ্ছে না? কারণ ক্রেনিয়াল নার্ভাস সিস্টেম ডিস্টার্ব, তারা স্ট্রেস। তাকে মানে সে যাকে ভালোবাসতে চেয়েছিল তাকে ভালোবাসতে পারেনি, সে যাকে বিয়ে করতে চেয়েছিল তাকে বিয়ে হয়নি। আমাদের পৃথিবীতে আজ থেকে 50 বছর আগে যদি দেখি, আমরা দেখেছি তাকেই বিয়ে করেছি যাকে ভালোবেসেছি, এবং যাকে বিয়ে করেছি তাকেই ভালোবেসেছি। কিন্তু আজকে যদি আমরা আমাদের জেনারেশনকে জিজ্ঞেস করি যে তোর কত নম্বর, সবাই কিন্তু নম্বরে বলবে, কেউ বলবে না যে আমি যাকে ভালোবেসেছি তাকে বিয়ে করেছি। তার মানে আমি মানসিকভাবে দুঃখী, আমি সব কিছু কি সুখের একটা নাটক করছি। ঠিক তেমনি আমার গাড়ি নেই, সেখানে আমি নাটক করছি। আমার বাড়িতে প্রচুর পয়সা নেই, নাটক করছি। আমার লিপস্টিক পাউডার মেখে আমি একটা নিজেকে বেশ সুন্দর গোছানো দেখানোর চেষ্টা করছি। আমার বাড়িতে সেরকম বাড়ি নেই, আমি বাড়ি ভাড়া নিয়ে আমার আয়ের থেকে বেশি আমি খরচা করে নিজেকে দেখানোর চেষ্টা করছি। এই যে সমাজে আমি দেখানোর চেষ্টা করছি আমি খুব সুখী, আমি খুব ভালো, এটা আমার জীবনকে কিন্তু আমার ঘুম, মানে আমার যেটাকে আমরা বলি ইনসোমিনিয়ার প্রবলেম, ঘুম ডিসঅর্ডার। ইনসোমিনিয়া যদি নাও হয়ে থাকে, প্রত্যেকটা মানুষের গভীর ঘুম নেই। গভীর ঘুম মানে মানুষের কিন্তু মেডিসিন। এবং আরেকটা কী হয়েছে, আমাদের লাইফস্টাইল বদলে গেছে। আমরা রাত্রেবেলা করে ঘুমোই। আগে কি হতো, সূর্য ডুবে গেলে হারকিনের ল্যাম্প কিংবা টেবিল ল্যাম্প কিংবা কেরোসিনের ল্যাম্প বন্ধ হয়ে যেত, খুব বেশি হলে 7টা 8টা, ব্যাস 9:30 মানে গভীর রাত। কিন্তু এখন 10টা মানে শুরু হলো জীবন। আমরা 12টা 1টা পর্যন্ত হাই হ্যালো করছি, চ্যাটিং করছি, SMS করছি, হোয়াটসঅ্যাপ করছি। তাহলে আমাদের যে মিলাটোনিন হরমোন, প্রকৃতি বলেছে সূর্য ডুবলে মিলাটোনিন হরমোন বাড়বে। মিলাটোনিন মানে তোমার ঘুম গভীর করবে। আবার যখন দিন এসে যাবে, সিরাটোনিন হরমোন তখন বাড়া শুরু হয়ে যাবে, তোমার ঘুম ভেঙে যাবে। আমরা ঠিক উল্টো করে ফেলেছি। সকাল যখন হতে গেল তখন ঘুমোতে যাচ্ছি, তখন শরীর বলছে ওড 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 ওড। আবার যখন মিলাটোনিন হরমোন তখন ঘুমোতে যাচ্ছি না। তার ফলে কি হচ্ছে, একটা ইমব্যালেন্স সিচুয়েশান। ফুড তো হয়েছেই, তার সঙ্গে সঙ্গে নার্ভাস লাইফস্টাইল ম্যানেজমেন্টও দরকার। নার্ভাস সিস্টেম, আমরা কেউ খুশি নই, আমরা কেউ স্যাটিসফাইড নই, এবং এটাকে আমরা কেউ প্রাধান্য দিচ্ছি না। ডক্টরের কাছে গেলে ডক্টর প্রেসক্রাইব করে দিচ্ছে তুমি এই মেডিসিনটা খেয়ে নাও, এই মেডিসিনটার জন্য এটা, ডায়াবেটিসের জন্য এটা, আলসারের জন্য এটা, ক্যান্সারের জন্য এটা। সবাই জানে ডায়াবেটিক মানে কি, ইনসুলিন, এক্সেস অফ ক্যালোরি। কিন্তু না, ডায়াবেটিক মানে পৃথিবীর সব থেকে ভীতু লোকটা ডায়াবেটিক হবে, যে ভয় পাবে, যে খুব ভীতু, যার খুব নার্ভাস ব্যাকগ্রাউন্ড, তার কিন্তু ডায়াবেটিক হবে। আবার যে লোকটা খুব রাগী, ক্রোধী, 100% লিখে রাখুন, তার কিন্তু হার্টের প্রবলেম হয়ে যাবে। যত কিডনির পেশেন্ট আমার কাছে আসে, আমি ডাইরেক্ট তাদেরকে বলি এত রাগী কেন? সঙ্গে সঙ্গে ওয়াইফরা বলতে থাকে আমি কতবার বুঝিয়েছি স্যার, এত ঝগড়া করে, ছোট ছোট জিনিসে এত রাগারাগি করে, কি বলবো। তার মানে আপনি বলছেন যে যারা ভীষণ বেশি রাগী তাদের কিডনির প্রবলেম হয়? হবেই। কেন হবে? কারণ রাগ মানে কি, দ্যাট ইজ তোমার শরীরের কর্টিসল হরমোন বেড়ে গেছে।
কোর্টিসল হরমোন বেড়ে গেলে তোমার ব্লাড প্রেশার বাড়বে। তার মানে ব্লাড প্রেশারের পেশেন্ট তুমি হবে না যদি তুমি রাগী না হও। তাহলে রাগ মানে ব্লাড প্রেশার বাড়বে, আর ব্লাড প্রেশার বাড়লে তোমার ধাক্কা প্রথমেই পড়বে কিডনিতে গিয়ে, কারণ অত দ্রুত কিডনি ব্লাডকে রিফাইন করে আবার ফেরত দিতে পারবে না, ওর নেফ্রনটা আস্তে আস্তে ডিস্ট্রয় হতে থাকবে। তার ফলে আমার সোডিয়াম, আমার পটাশিয়াম আমার বেড়ে যাবে, হার্ট কিডনিটা আস্তে আস্তে ছোটো হয়ে যাবে। সুতরাং আমি যখন ডাক্তারি টেস্ট করব তখন দেখব ক্রিয়েটিনিন বেড়ে গেছে। তার মানে আমার ছিলাম কোথায়? রাগে। হলো কি? ব্লাড প্রেশার। তার থেকে 3 বছর 4 বছর মেডিসিন খেয়েছি, কি হলো? কিডনি ফেল, ডায়ালিসিস চালু। তাহলে আমার ডাক্তার, আমার মেডিসিন কোথা থেকে আমাকে সেভ করবে যদি আমি স্যাটিসফাইড না হই? মানসিকভাবে যদি তুমি খুশি না থাকো, তোমার শরীর তোমাকে সায় দেবে না। শরীর বলছে আমি একটা ব্যালেন্সে চলবো, আমাকে খাবার সময় খেতে দাও, ঘুমানোর সময় ঘুম দাও, টয়লেটের সময় টয়লেটে নিয়ে যাও, জল তেষ্টা পেয়েছে জল দাও। সেগুলো যদি আমি না মানি তাহলে কী হবে? শরীরে ইমব্যালেন্স মানে প্রবলেম, একটা না একটা রোগ চলে রোগ আসবে। আসবে। এবার সেটাকে আমরা ডায়াবেটিস বলছি, সেটাকে আমি ক্যান্সার বলছি, আলসার বলছি, মেনিনজাইটিস বলছি, আর্থারাইটিস বলছি, হোয়াট এভার। বাট মেডিকেল প্রবলেম স্টার্ট ফ্রম ইউর মাইন্ড, মেডিকেল প্রবলেম স্টার্ট ফ্রম ইউর ফুড। সো আজকের দিনের যে মেডিকেল প্রবলেমকে আমরা দেখছি এবং সেটা আমরা ট্রিট করার চেষ্টা করছি মেডিসিন দিয়ে, অপারেশন করে, কিন্তু বেসিক ফান্ডটা কিন্তু দুটো। একটা কি? আমার মেন্টাল প্রবলেম, 2 আমার ফুড প্রবলেম। মেন্টাল প্রবলেম যেমন ডিসঅর্ডার হয়েছে, তেমনি ঠিক ফুড প্রবলেমও আমাদের শরীরে হয়েছে, কারণ ফুডকে আমরা বহু রকমভাবে বিকৃত করছি। একটা গরুকে যদি তুমি ভালোবেসে রোজ তুমি মাংস খাওয়াও, কারণ তোমার বাড়িতে মাংস চলে এসে তুমি মাংস খাওয়াচ্ছ গরুকে রোজ ভালোবেসে, তাহলে গরুর কি পরিণতি হবে? গরু তো খাবেই না, সব থেকে আমি বড় জোর কথা। করে ভালোবেসে খাওয়াবো না, যেমন ছোটো বাচ্চাকে একদম চামচ দিয়ে ঠেলে মা যখন খাওয়ায়, বাবা খা পেছনে পড়ে, ঠিক গরুকেও বাবা খাও যদি আমি খাওয়াই, তাহলে গরু বাধ্য হয়ে খাবে কদিন, কিন্তু কিছুদিন পরে তার হঠাৎ করে একটা প্রবলেম হবে, তখন গরুকে টেনে হিঁচড়ে আমরা খোঁয়াড়ে না নিয়ে গিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবো। ডাক্তারবাবু বলে আচ্ছা টেস্ট করে দেখি কী প্রবলেম। উনি বলবেন ডায়াবেটিসের প্রবলেম, উনি বলবেন আলসারের প্রবলেম, ক্যান্সারের প্রবলেম, জন্ডিসের প্রবলেম। বাট অ্যাকচুয়ালি কি জন্ডিসের প্রবলেমটা কি? তার যে ফুডটা ছিল সে ফুডটা সে খায়নি। ঠিক একই রকমভাবে বাঘকে যদি মাংস না দিয়ে ঘাস দিই, তাহলে এখান থেকে তোমার কোশ্চেন হবে আমরা কি খেতে পারি, আমাদের কি খাওয়া উচিত। বেসিক্যালি মানুষ জন্মেছে ছোবড়া খাওয়ার জন্য, ফাইবার। কারণ কি? আমি যদি তোমাকে দেখাই, তুমি পৃথিবীর সমস্ত খাবারকে হাতে নাও আর দেখে বলো তাতে কি আছে। আম ছোবড়া জল, তরমুজ ছোবড়া জল, শশা ছোবড়া জল, পেঁপে ছোবড়া জল, কলা ছোবড়া জল। তার মানে পৃথিবীর প্রকৃতির তৈরি যত খাবার তাতে ছোবড়া জল, ছোবড়া জল, ছোবড়া জল। মানুষের তৈরি খাবার মুড়ি, তাতে ছোবড়াও নেই, জল নেই। চিড়ে ছোবড়াও নেই, ছোবড়া তো আছে, মানে ফাইবার তো আছে মুড়িতে। মুড়ি যখন তুমি ভিজিয়ে দেবে সেই ফাইবার, বিকৃত ফাইবার শেষ, কিছুই নেই, সেটা থকথকে কাদা হয়ে যাবে। ভাত থকথকে কাদা, স্টার্চ। গম থেকে যে রুটি তৈরি করা হয়, রুটি কি? ছোবড়াও নেই, জল নেই। যেটাকে আমরা ছোবড়া বলে আখ্যা দিচ্ছি সেটা আগুনে পুড়ে শেষ। তাকে যদি জলে ভিজিয়ে দিই সেটা একটা থকথকে কাদা। তাহলে আমরা যদি কাদা দিনের পর দিন খাই, পৃথিবীর আধা মানুষ কাদা খায়, মানে ভাত খায়, আধা মানুষ রুটি খায়। প্রত্যেকটা দেশকে দেখো, তারা প্রত্যেকেই অসুস্থ কম বেশি। যারা ফাইবার বেশি করে খেয়েছে তারা প্রাণে বেঁচেছে। যেমন আমার অনেক পেশেন্ট আসে, ডায়াবেটিকের পেশেন্ট বা অন্যান্য পেশেন্ট, তাদেরকে আমি উদাহরণ দিয়ে বলি। সাপোজ এখানে আরেকটা ফান্ডা আছে, যখন তুমি কোনো খাবার খাচ্ছ সেখানে তো তোমার ফাইবার একটা ফ্যাক্টর, তার সঙ্গে ক্যালোরি একটা ফ্যাক্টর। ম্যান মেড ফুড হাই ক্যালোরি, বাট প্রকৃতির তৈরি করা খাবার লো ক্যালোরি। আমি যদি দুপুরবেলা একটা চিকেন বিরিয়ানি খাই, তাহলে আমার শরীরে কত ক্যালোরি আসবে? ধরে নাও 1800 ক্যালোরি। রাত্রিবেলা ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি, 1000 ক্যালোরি। সকালবেলা রুটি, আলু ভাজা, ডিম ভাজা খেয়ে নিয়েছি আগে থেকেই, তাহলে এটার কত ক্যালোরি ছিল? 1000 ক্যালোরি। তাহলে যোগ করলে হচ্ছে 3800 ক্যালোরি। এবার আমি একজন কম্পিউটারে তবলা বাজাই, তাহলে আমার ক্যালোরি কত লাগবে? খুব বেশি হলে 1500 ক্যালোরি। তাহলে মানে আমি বেশি খেলাম কত? 2300 ক্যালোরি। তাহলে এই এক্সেস অফ 2300 ক্যালোরি আমার যে লিভার, সে বলবে এটা ফেলিস না বাবা, রেখে দে। ও কী করবে? এলডিএল, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরলে কনভার্ট করে ওকে ফ্যাটি লিভার করে ফেলে রেখে দেবে। তাহলে যেই আমার ফ্যাটি লিভার হলো, মেডিকেল সায়েন্স বলছে এ তো মেটাবলিক সিনড্রোম, তোমার তো ডায়াবেটিক হবে বাবা। কিন্তু মেটাবলিক সিনড্রোম আসার আগে কারণটা কী ছিল? এক্সেস অফ ফুড। তার মানে আমার অতিরিক্ত খাবার আমার শরীরে এমন একটা ফ্যাটকে বাড়িয়েছে যার কারণে আমি ডায়াবেটিক। এবার আমি যদি প্রকৃতির খাবারের কথা এখানে বলি, সাপোজ আমি তোমাকে চিকেন বিরিয়ানি খেতে দিয়েছি দুপুরবেলা, আমি বললাম একটা শশা, দুটো শশা, তিনটে শশা, চারটে, পাঁচটা, ছটা, সাতটা শশা দেওয়ার পরে তুমি বলবে আর আমি পারবো না সমীরবাবু, আমার গলা ভর্তি হয়ে গেছে, বমি হয়ে যাবে। একদমই তাই। এই যে 7টা শশা আমি খেলাম, যোগ করে দেখো ক্যালোরি কত?
খুব বেশি হলে 200 ক্যালোরি। তার মানে প্রকৃতি এমন খাবার বানিয়েছে পেট ফেটে যাবে, ক্যালোরি বাড়বে না। আমরা চালাকি করেছি, এত চালাকি করেছি, এ ফর অ্যাপেল বি ফর বল পড়ে আমরা এমন খাবার বানিয়েছি হাফ পেট ভরে গেল, ক্যালোরি কোথায় চলে যাচ্ছে? রকেটের মতো। তাহলে এই যে গণ্ডগোল আমরা করছি, খোদার উপরে খবরদারি। ম্যান মেড ফুড, আমার মা, আমার কি বলে স্ত্রী, আমার বোন, তারা যে রান্নাঘরে খাবারটা বানাচ্ছে তাতে কি হচ্ছে? ক্যালোরি বেড়ে যাচ্ছে। আর পুরো খাবারটাকে রান্না করার জন্য একটা থকথকে কাদা তৈরি হচ্ছে। তাহলে আমার উচিত ছিল কি ফাইবার খাবার, আমি পেলাম কি থকথকে কাদা, থকথকে স্টার্চ, এবং সেই খাবারটা খুব দ্রুত আমার ব্লাডে গিয়ে হিট করছে, সুগার স্পাইক হয়ে যাচ্ছে। তাহলে এইটা আমরা বুঝতে পারছি না, আমরা বোকার মতো করে বলছি ডাক্তারবাবু আমার কেন যে হয় আমি ঠিক বুঝি না। ডাক্তারবাবু প্রেসক্রিপশান করে বলছে 2টো করে ডিম খেতে হবে, মাংস না খেলে প্রোটিন পাবে না, ক্যালসিয়ামটা বাড়াতে হবে। ভাবুন আমাদের রোগটার নাম কি? খাওয়া বেশি কাজ কম। এটাই তো রোগের নাম ছিল, কিন্তু আমার নাম দেওয়া হলো ডায়াবেটিক পেশেন্ট, প্রেশারের পেশেন্ট, কিডনির পেশেন্ট। তাহলে আজকে যদি আমি সুস্থ হতে চাই, খাওয়া কম কাজ বেশি যদি করে দিই, আমি সুস্থ হয়ে যাব। কিন্তু খাওয়া কম হয় না, কারণ খিদে পাবে। তাহলে সেই জায়গায় আমার ফর্মুলা হচ্ছে খাবার কোয়ালিটি তো চেঞ্জ করো। খাবার কোয়ালিটি চেঞ্জ করবো কী করে? দ্যাট ইজ বাঁচা ইজুকাল টু কাঁচা। হ্যাঁ, তারপরে বাঁচতে যদি হয় আমাকে কাঁচা খাবার খেতে হবে। এটা শুনলেই তো কেমন লাগছে। এবার কাঁচা খাবার কথা যেই আমি কাউকে বলি, সঙ্গে সঙ্গে বলে স্যার ঝিঙ্গেটা কেমন করে খাবো? ঠিক আছে, আমি বলি ঝিঙ্গে খেতে হবে না, অ্যাটলিস্ট সকালবেলা পেট ভরে ফল খান। পাকা পেঁপে, আপেল, কলা আমরা খেতেই পারি। আমের সঙ্গে আম, কাঁঠালের সময় কাঁঠাল, তার সঙ্গে কাঁচা ছোলা প্রোটিন, তার সঙ্গে ভেজানো মুগ সেটাও প্রোটিন। আমরা স্প্রাউট করে খেতে পারি, কিংবা বাদাম নিতে পারি, ফ্যাট। তাহলে টোটালটাই আমাদের রান্না ছাড়া হয়ে গেল। সেই জন্য আমার সেকেন্ড যে ফর্মুলা আমি বলি, তোমার জীবনের যত সমস্যা বা কান্না, তার কারণ তোমার বাড়ির রান্না। কেন? কারণ রান্না করলে প্রকৃতির তৈরি, ঈশ্বর বলো আল্লাহ বলো, তার তৈরি করা যে খাবার, তাকে আমি বাড়িতে বসে ধ্বংস করছি নুন দিয়ে, চিনি দিয়ে, তেল মিশিয়ে, আগুনে ফুটিয়ে। এই দেখো নুন, চিনি, তেল এগুলো সবই কনসেন্ট্রেটেড। আর কনসেন্ট্রেটেড মানে প্রচণ্ডভাবে আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। কেন? তেল, 1 চামচ তেল যদি তুমি পেতে চাও, কতটা সর্ষেকে তোমাকে মারাতে হবে। বাট ওই পরিমাণ সর্ষে তুমি খেয়ে দেখো, সহ্য করতে পারবে না। ওই পরিমাণ সর্ষে খেয়ে হজম করতে পারছো না, কিন্তু ওই পরিমাণ তেল খেয়ে বলছো হজম হয়ে যাবে। আর যখন মাছ ভাজছি তখন 4-5 চামচ তেল, তাহলে 4-5 চামচ তেল মানে প্রায় 300 গ্রাম সর্ষে। তাহলে একটা মানুষ 300 গ্রাম সর্ষে যদি খায়, তার সেদিনের অবস্থা কী হবে? মারাত্মক তাহলে বদহজম ইটস আ হবে। কনসেন্ট্রেটেড। ঠিক একই রকমভাবে চিনি, কতটা আখের রস মাড়িয়ে তার সঙ্গে তুমি সালফার মিশিয়ে তারপরে তুমি চিনি তৈরি করো। একই রকমভাবে কতটা নুন জলকে ফুটিয়ে তাকে শুকনো করে তারপর তুমি তো নুন পাও। যত মহিলাদের প্রবলেম শুরুবাত কিন্তু নুন থেকে, যত হোয়াইট ডিসচার্জ রিলেটেড প্রবলেম, এবং সেটা কিন্তু একটা ভয়ঙ্কর পরবর্তীকালে প্রবলেম চালু হয়ে যায় পিরিয়ডিক্যাল প্রবলেমের জন্য। তাহলে এই যে নুন যদি তারা 7 ডেজ বন্ধ করে দেয় ম্যাজিক্যালি, এই যে 7 দিন যদি তারা নুন বন্ধ করে দেয়, 7 ডেজের জন্য যদি নুন বন্ধ করে দেয়, তারা ম্যাজিক দেখবে। এই প্রবলেমটা ওষুধ খেয়ে ডাক্তারের কাছে গিয়ে হট ব্যাগ নিয়ে কমছিল না, অটোমেটিক কমে যাবে। মানে নুন ধরুন একবারে তো বন্ধ করা সম্ভব নয়, অল্প অল্প করে কমাতে হবে। তুমি যখন কাঁচা খাবে তখন দেখবে নুন আর লাগবে না। দেখো কলাতে, পাকা কলাতে নুন আছে, কিন্তু আমরা যখন নুন অ্যাড করি আমরা ভাবি নুন আমাদের লাগবে, কিন্তু প্রতিটা খাবারে কিন্তু নুন আছে, পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, সুগার বলো বা যা যা আমরা যেগুলোকে নিয়ে পড়ছি এখন, ভিটামিন, মিনারেলস, যা কিছু জিনিস সমস্ত কিন্তু কাঁচা খাবারের মধ্যে বিদ্যমান। এবং গত 5 বছর এটাই আমি খেয়ে বেঁচে আছি। সুতরাং আমি একটা এক্সপেরিমেন্ট বলতে পারি, জলজান্ত উদাহরণ। সকাল থেকে রাত্রি অবধি বাঁচা ইজুকাল টু কাঁচা। এবং শুধু আমি একা নই, এবং আমার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ যারা আমার সঙ্গে কাজ করেন ল্যামিনা রিসার্চ সেন্টারে, তারাও কিন্তু এখানে এসে কাঁচা খাওয়া শুরু করে দিয়েছে। এবং তাতে যে উপকার, সে প্রচুর ফিডব্যাক, প্রচুর রকম রোগ এমনি এমনি সেরে যাচ্ছে। দাদা, এই যে আপনি কাঁচা খাওয়ার কথা বলছেন, কিন্তু একটা প্রশ্ন তো আসবেই যে আমরা এই শুধুমাত্র কাঁচা খাবার খেলে আমাদের যতটা নিউট্রিশন প্রয়োজন আমাদের শরীরে সেটা পাবো তো? এই প্রশ্নটা শুধু আপনার নয়, আমার কাছে প্রত্যেকটা মানুষ এসে প্রশ্ন করে। আমি সেই প্রশ্নের উত্তরটা এভাবে দিই যে নিউট্রিশন কি শুধু মানুষেরই প্রয়োজন? না, নিউট্রিশন প্রতিটা জীবের প্রয়োজন, জীবনের প্রয়োজন। গাছেরও নিউট্রিশন প্রয়োজন, ছাগলেরও নিউট্রিশন প্রয়োজন, গরুরও নিউট্রিশন প্রয়োজন। তারা কাকে জিজ্ঞেস করে খায় আর কোন নিউট্রিশনটা তারা খুঁজে খুঁজে নিয়ে আসে।
গরু ঘাস খায়, নিউট্রিশন পায়, হাতি গাছপালা খায়, নিউট্রিশন পায়। তার ক্যালসিয়ামের জন্য কোথায় ক্যালসিয়াম খোঁজে না তো। তাহলে তুমি আমি এত চিৎকার করছি কেন, প্রোটিন কোথায় পাবো, ভিটামিন কোথায়, এগুলো আমাদেরকে মাথায় দেওয়া হয়েছে। প্রোটিন, ভিটামিন, মিনারেলস প্রতিটা খাবারে তোমার যে খাদ্য তালিকা বা প্রকৃতি যে খাদ্য তালিকা আমাদের জন্য পাঠিয়েছে বা আমাদের দিয়েছে, যেটা আমরা খেতে পারি, সেটা খেলে তোমাকে চিন্তা করতে হবে না প্রোটিনের জন্য, ভিটামিনের জন্য, মিনারেলসের জন্য। কারণ দীর্ঘ 5 বছর আমি তো আমার উপরে প্রয়োগ করছি, আমি তো বেঁচে আছি, না প্রোটিন, না ভিটামিন, না মিনারেলস খুঁজে প্রকৃতির খাওয়া কাঁচা ইজুগলটু বাঁচা করেছি, বেঁচে আছি। এই যে দাদা আমরা হাজার হাজার বছর ধরে রান্না করা খাবার খাচ্ছি, সেই অনুযায়ী আমাদের বডিতে জেনেটিক্যাল চেঞ্জ এসেছে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম সেখানেও পরিবর্তন এসেছে। সেক্ষেত্রে আমরা কি এখন একেবারে কাঁচা খাবার অ্যাকসেপ্ট করার মতো জায়গায় আছি? এইটা একটা কন্ট্রোভার্সি, মানে তর্ক হতে পারে। আপনি যেটা বলছেন সেটাও সত্য নয়, আমি যেটা বলছি সেটাও সত্য নয়। সত্যটা কি ব্যবহার করলে বোঝা যাবে। এই যে আমাদের জেনেটিক পরিবর্তনের গল্প আমরা বলেছি, সেটা কোথা থেকে কোথাও পড়েছি আমরা, এবং আমি যেটা বলছি সেটাও কোথাও না কোথাও থেকে জেনেছি। কিন্তু আমি যখন প্র্যাকটিক্যালি এই জিনিসটা করছি, তখন দেখতে পেয়েছি একটা অভ্যেসের কৃতদাস মানুষ। সেই অভ্যেসের দাসের জন্য মানুষের একটা প্র্যাকটিস হয়ে গেছে রান্না করে খাবার, মাছ মাংস খাবার, হ্যাঁ, মানে হাজার হাজার বছর এবং ধরে। তার ফলে মানুষের যন্ত্রণা তো হচ্ছে, রোগ বেড়েছে। তাহলে যে মানুষটা সুস্থ হতে চাইবে, তার সচেতনতা দ্বারা তাকে এগিয়ে নিয়ে আসবে। সেই সচেতনতা থেকে সে কি করবে, তার খাবার তালিকাকে একটু একটু করে বদলাক, নাই বা পুরোটা আস্তে বদলালো। আস্তে বদলাতে হবে। ডেফিনেটলি, তার কারণ একদিনে শহর থেকে গ্রামে উঠে এলে খুব কষ্ট হয়। ধীরে ধীরে একটু 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 এলাম, তারপরে ঠিক হয়ে গেল, অসুবিধে নেই। হ্যাঁ, মানে হঠাৎ করে চেঞ্জ করলে, মানে যেমন একটা কাঁচাও হঠাৎ বাচ্চা- করে খেতে শুরু করলে সেটাও বডি যে নাও কোনো নিতে জিনিস, পারে। যে কোনো জিনিস, একটা বাচ্চা স্কুলে গিয়ে প্রথম দিনই অ্যাডজাস্ট করে ফেলে না, একটা বিয়ে হয়ে যাওয়ার পর একটা সংসার অ্যাডজাস্ট হয়ে যায় না, একটা ছেলে বা একটা মেয়ের। সমস্ত কিছুই একটা সময় সাপেক্ষ। আমারও প্রথম দিন খুব কষ্ট হয়েছিল, যে রবিবার আমি প্রথম দিন নিজেকে কাঁচা খাওয়া শুরু করলাম, সেদিন ঘড়ি দেখছি, আমার মনে হচ্ছে আমার মনে মাথা ঘুরছে। আমি ঘড়ি দেখছি, মনে হচ্ছে আমার খিদে পাচ্ছে, আমি বারবার ভুল করে খেয়ে ফেলছি। কারণ এতদিনের খাবার অভ্যেস ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এবং সেগুলো ইঁট পাথরই খেতাম, ওই ধরনেরই তেলে ভাজা, বিরিয়ানি, মাংস ঝোল, মাছ, সেগুলো পাথরের মতো, আমার খিদেই পেতো না, এতটাই টক্সিন, এতটাই অ্যাসিডিক। কিন্তু যখন এই ধরনের কাঁচা খাবার আমরা খাবো, তখন একটু বারে বারে খিদে লাগতে পারে। এটা আমাদের মনে হবে কেন এখন খিদে পাবো, এবং আমাদের 11টার সময় খিদে পেলে লজ্জা লাগে। হ্যাঁ, সবাই কিরম চুপচাপ বসে কাজ করছে, আমি অফিসে এক্ষুনি ঢুকলাম, এক্ষুনি আমি খাওয়ার কথা বলবো। সবাই তো খাবে 2টোর সময়, আমাদের অফিসে সবাই 2টোর সময় খায়, আমি খাই 12:30টার সময়। কিন্তু ওই লজ্জা সংক্রান্ত ব্যাপারে আমি বুঝলাম যে আমি যেটা খাই ওরা তো খায় না। তাহলে ওদের খাবারটা ওরা খায় বলেই ওদের খিদে পায় না। আমি যে খাবারটা খেয়েছি 8:30টার সময়, তাতে 12:30টার সময় পাক্কা খিদে পেয়ে যাবে। সেই জন্য আমরা ধাপে ধাপে শুরু করব, একটু একটু করে শুরু করি। সকালবেলাটা হয়তো শুরু করলাম, কিংবা দুপুরবেলাটা শুরু করলাম, কিংবা নাইটটা শুরু করলাম। এরকম করে আমরা শুরু করলে এটাও একটা অভ্যেস হয়ে যাবে। একটা ভুল অভ্যেস ছিল, একটা ঠিক অভ্যেস হবে। তার কারণ আমাদের শরীরে জল, বাতাস, খাবার যেমন আছে, তেমন ইমিউনিটি লাগে। এবার এই ইমিউনিটি আমাদের শরীরে তখনই কাজ করবে যখন তুমি প্রপার ফুড খাবে। ইমিউনিটি ডিসঅর্ডার তখনই হবে যখন তুমি প্রপার ফুড খাবে না। তাহলে আমাদের শরীরে ইমিউনিটি ডিসঅর্ডার হয়ে গেলে তুমি ওষুধ দিয়ে কী করে ঠিক করবে? কারণ ইমিউনিটির পায়ে না ধরলে তোমার রোগ সারবে না। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো খুব কিছুই হচ্ছে সমস্যা। না। তাহলে সেই জায়গা থেকে ইমিউনিটিকে স্ট্রং করতে গেলে তোমার লাগবে কি? তোমার ফুয়েল, এনার্জি কোথা থেকে পাবে? ওই যে বাঁচা ইজুগল টু কাঁচা, ওই কাঁচা খাবারের মধ্যে থেকে। এবারে হয়তো অনেকে প্রশ্ন করতে পারে, আমি কি করে করব, আমি তো 30 বছর এগিয়ে এসেছি, এটাই ভালোবাসি। তাহলে একটু করে শুরু করা যেতে পারে, যে অ্যাটলিস্ট আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আছে, সেখানে আমরা ব্রেকফাস্টটা চালু করি, কিংবা লাঞ্চের আগে আমরা 50-50 করি। হাফ আমরা ভেজিটেবল একটা স্যালাড বানিয়ে নিই, শসা, গাজর, বিট, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, এগুলো খেতেই পারি। তারপরে হয়তো একটু নিরামিষ খাবার খেলাম। এবার আমার কাছে আপনি অনেকে মাছ মাংস খেতে বারণ করছেন? একদম ডেফিনেটলি, তার কারণ যদি আমরা দেখি মাছ মাংস যারা খায় তারা হচ্ছে কার্নিভোরাস অ্যানিম্যাল, আর যারা গাছপালা খায় তাদেরকে বলছে Herbivorous। হার্বিভোরাস অ্যানিম্যাল। কিন্তু মানুষের জায়গায় লেখা আছে মানুষ নাকি অমনিভোরাস। আমরা তো সর্বভোগী। বইটা তো কেউ না কেউ লিখেছে, কারণ আমরা সর্বভোগ হয়েছি তাই সর্বভোগ লিখেছি। কিন্তু আমাদের যদি গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাককে আমরা খুব ভালো করে দেখি, গরুদের সঙ্গে মেলে, গরুদেরও 30 ফিট গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক, ছাগলেরও গ্যাস্ট্রো ইন্টেস্টাইন 30 ফিট, মানুষেরও 30 ফিট। তাদের দাঁত, তাদের জিভ, তাদের জল খাওয়ার কোয়ালিটি সব কিছুই কিন্তু মানুষদের মতো। আবার যদি বাঘকে দেখি, যারা মাংস খায় তারা কিন্তু গিলে খায়, তারা চিবিয়ে খায় না।
এবং তাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টাইন ট্র্যাক্ট সেটা কিন্তু মাত্র 8 ফিট। তার ফলে তাদের হজম একরকমভাবে হয়, আমাদের হজম একরকমভাবে হয়। সেই জন্য আমরা যদি ফাইবারকে অ্যাভয়েড করি তাহলে কিন্তু আমাদের পক্ষে সুস্থ থাকা অসম্ভব। কিন্তু মাছ মাংস বাদ দিয়ে দেওয়ার কথা বাঙালিরা শুনলেই তো রেড়ে করে উঠবেন। সেটা তাদের হয়তো ভালোবাসা বা পছন্দ, কিন্তু চাচা আপন প্রাণ বাঁচা। যে মানুষটা ক্যান্সারে শুয়ে আছে, ডায়াবেটিস 30 বছর ওষুধ খাচ্ছে, বিভিন্ন রকম ক্রনিক প্রবলেমে ভুগছে, ওষুধ খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেছে, 2বার অপারেশন করে নিয়েছে, 3বার চেন্নাই, ব্যাঙ্গালোর, গুরগাঁও, দিল্লি ঘুরে চলে এসেছে, একটা জমিও হয়তো বিক্রি করে ফেলেছে, সে কি করবে? সে যখন দেখতে পাচ্ছে যে মাছ, মাংস, ডিম, দুধ, মিষ্টি, বিস্কিট, পাউরুটি, তেলে ভাজাকে যদি 1 মাসের জন্য স্থগিতাদেশ দেওয়া যায়, সে অনেক সুস্থ হয়ে যায়। মাইগ্রেনের প্রবলেম গায়েব, আর্থারাইটিসের প্রবলেম গায়েব, স্পন্ডেলাইটিসের প্রবলেম গায়েব, সাইটিকা বাতের প্রবলেম গায়েব, কনস্টিপেশনের প্রবলেম গায়েব, সেক্সুয়াল ডিসঅর্ডার প্রবলেম সলভ, তার ঘুমের প্রবলেম সলভ, তার অ্যাসিডিটি গ্যাসের প্রবলেম সলভ। আর কি চাই? কিন্তু দাদা, এই যে ধরুন আপনি বলছেন 1 মাসের জন্য রান্না করা খাবার বন্ধ করে দিতে, মাছ মাংস বন্ধ করে দিতে, দুধও বন্ধ করে দিতে, একদম। কিন্তু মানে দুধ ছাড়া কিভাবে সম্ভব? সেখানে আমরা কিছু কিছু চুক্তি করি, যেমন চুক্তি করি যারা দুধ যারা খেত, যদি দুধ নিয়ে বলা হয় আজকের অনেক সময় লেগে যাবে। বেসিক্যালি দুধ ইজ ফ্রম অ্যানিম্যাল প্রোডাক্ট, তাহলে দুধ আমাদের খাওয়া উচিত। কারণ দুধ তৈরি হয়েছিল বাছুরের জন্য, আমি তো বাছুর নই, আমি একজন মানুষ। এবার আমি দুধ খেয়েছি আমার মায়ের যখন আমি ছোট ছিলাম, তাহলে ছোট বাচ্চারা দুধ খেতে পারে, কিন্তু বাচ্চা যখন দাঁতে কেটে খাওয়া শিখে যায় তখন তার দুধ খাওয়া যাবে না, কারণ দুধ আমাদের শরীরে গেলে অটো ইমিউন ডিজিজ তৈরি করে। দুধের সাবস্টিটিউট কী করব? তাহলে দুধের সাবস্টিটিউট আমরা ভেজ দুধে চলে যাই, আমরা ভেজ মিল্কে চলে, যেমন বাদামকে যদি রাত্রেবেলা ভিজিয়ে রাখি, যেমন আমি আমার মেয়েকে খেতে দিই, অ্যালমন্ড ভিজিয়ে রাখলাম, সেটাকে সকালবেলা খোসা ছাড়িয়ে মিক্সিতে পিষে ফেললাম, সুন্দর দুধ হয়ে গেল। একটু মিষ্টি দিতে চাই, একটু খেজুর দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম। অনেকে হয়তো বলবে অ্যালমন্ড আমার তো বাড়িতে নেই, চিনেবাদামকে ভেজাবো, তাকে আমরা সকালবেলা ক্র্যাশ করে ফেলবো, মিল্ক হয়ে যাবে। নারকোল সব বাড়িতেই পাওয়া যেতে পারে, গ্রামের বাড়িতে নারকোলকে বেশ করে যদি ক্র্যাশ করে ফেলি বা আমরা কুড়ে ফেলি, তারপর সেটাকে চটকে জলে দিয়ে সুন্দর করে ফুটিয়ে ফেললে দুধ, এবং সেই দুধটা কিন্তু আমাদের শরীরে কোনো গড়বড় করবে না। সেই দুধটাকে ফুটিয়ে আমরা পরে ঠান্ডা দই করে করতে দইও পারি, বানাতে পারি, ছানা করতে পারি, আমরা ওখান থেকে ঘিও তৈরি করতে পারি, সবই করতে পারি, কারণ সেটাও দুধ, একই রকমভাবে একই ফ্যাট। এবারে আমি অনেককে সাজেশান দিই যে তোমার যদি পুরোটা ছাড়তে অসুবিধে হয় তাহলে অ্যাটলিস্ট সকালবেলার ব্রেকফাস্টটা তুমি ফল খাও, দুপুরবেলাটা স্যালাড খাও, তারপরে তুমি হালকা হালকা নিরামিষ কিছু খাবার খাও, রাত্রেবেলা একটা খিচুড়ি খাও। খিচুড়িটা কেমন? সবজির খিচুড়ি। খিচুড়ি মানে আমরা জানি ডালে আর চালে, এখানে হবে কুঁদরি, ঢ্যাঁড়স, বরবটি, বেগুন, পটল, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, ধনেপাতা, কাঁঠাল বীজ ফিজ যা আছে সব দিয়ে, তাতে 4 টিস্পুন অফ রাইস অ্যান্ড 2 টিস্পুন অফ ডাল। তার মানে খুব সামান্য পরিমাণে চাল এবং সামান্য পরিমাণে ডাল। আমি যেটা বলি আমার ফর্মুলাতে, চাল ও গম খাবো কম। কেন চাল গম খাবো কম? তার কারণ চাল হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, চালের থেকে ভাত, মুড়ি, চিড়ে যা কিছু হয়, গম থেকে রুটি, পরোটা সব কিছু কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট। এবার সিম্পল কার্বোহাইড্রেট আমাদের শরীরে গেলে আমাদের কাজ কমে গেছে, তো ন্যাচারালি আমাদের শরীরে আবার সেই ক্যালোরি, সেই গ্লাইসেমিক ইন্ডেক্স বেড়ে যাবে, তার ফলে আমি ফ্যাটি লিভারের পেশেন্ট হয়ে যাব। ফ্যাটি লিভারের পেশেন্ট হয়ে গেলে 8,500 রোগ আমার সঙ্গে চলে আসবে। সেই জন্য চাল গম খাবো কম। আর কি, এটা আঠা, যদি বেশি বেশি খাই আমার পেটে গিয়ে আটকে যাবে, কারণ ওখানে ধাক্কা দেওয়ার কেউ থাকবে না। তাহলে সেই জন্য চাল গমকে যত কম করে খাবো আমরা, তত আমাদের উপকার হবে, এটাই। মানে বর্তমানে যে বলছে গ্লুটেন ফ্রি খাওয়া দাওয়া, মানে সেটাকে কি আপনি সাপোর্ট করছেন? সেটা একটা সামান্য একটা বক্তব্য। গ্লুটেন ফ্রি ওই কারণেই, কারণ গ্লুটেন হচ্ছে আমাদের পেটে যে নাড়ি ভুড়ি 19-20 যদি বলি আমরা, গ্যাস্ট্রোইন্টেস্টাইন ট্র্যাক্ট, সেখানে গিয়ে আটকে যায়, তার ফলে কনস্টিপেশনের প্রবলেম। তখন ডাক্তারবাবু কাছে মুখ ভার করে গিয়ে বলছে, ডাক্তারবাবু আমার 4 দিন হয়নি, কিছু একটা করুন। ডাক্তারবাবু ক্যামেরা ফ্যামেরা দিয়ে দূরবীন লাগিয়ে বলছে ঠিক আছে এই ওষুধটা নিয়ে চলে যাও, কিন্তু সেটা তো সলিউশন নয়। কারণ দৈনন্দিন জীবনে আমি ওটাই তো খাবো, আবার এসে ওই ভাত, ওই রুটি, ওই পায়েস, সুতরাং ওটা আবার পেটে গিয়ে আটকে যাবে, সেখানে কোনো ফাইবার নেই। তাহলে আমরা ফাইবার ছাড়া বাঁচবো না, আর আমরা ফাইবার শরীরে দিচ্ছি না, সেটা যোগফল একটা মেডিকেল প্রবলেম। আপনি ধরুন মাছ মাংস খেতে বারণ করছেন, কিন্তু আপনি আবার বলছেন যে কাঁচা মানেই হচ্ছে বাঁচা। তো অনেক সময় আমরা দেখি, ধরুন চাইনিজ, জাপানিজদের যদি দেখি, তারা কিন্তু অনেক সময় কাঁচা মাছ মাংসও খান, মানে সেটা কি হেলদি? দেখুন, হেলদি প্রশ্নটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা মুখের রুচির জন্য হেলথ জুড়ে দিয়ে তাকে হেলথ বলছি। হেলথ মানে কিন্তু শরীর বলছে আমি খেলে যেটা সুস্থ থাকবো, দ্যাট ইজ হেলথ। তাহলে কাঁচা মাংস খেয়ে যদি সে সুস্থ থাকে অসুবিধে নেই, কিন্তু আমি যদি কাঁচা মাংস খেতেই না পারি,
খেতে গিয়ে যদি আমার বমি হয়ে যায় তাহলে সেটা নিয়ে হেলথের প্রশ্ন কোথা থেকে আসছে? কারণ আমরা মাংস বেসিক্যালি খাই না। খুব ভালো করে যদি দেখি, মাংসতে নুন, গরম মশলা, এলাচ, ধনেপাতা, রসুন, আদা, পেঁয়াজ যদি না দেওয়া যায়, আজকে বাঙালিদেরকে যদি বলা হয় শুধু মাংস সেদ্ধ করে দেবো, খাবি ভাই? আমি আমি বলতে পারি 90% লোক বলবে না, খাবো না, ওরকম মাংস খাওয়ার দরকার নেই। মাংসটা পুড়ে পুরো কালো হয়ে যাবে, রসুনের তন্দুরি। গন্ধ, পাড়াতে হ্যাঁচো হ্যাঁচো সিমলা মির্চি দিয়ে তৈরি করা হবে, গাল থেকে জল গড়াবে, চোখ থেকে জল বেরিয়ে আসবে, এটা আমরা পছন্দ করি। তাহলে এটাকে মাংস বলে, এটাকে প্রোটিন বলে আখ্যা দিয়ে প্রোটিনের বদনাম করে লাভ নেই। তার মানে এটা আমার জিভের জন্য। এবং এখানে আমি একটা জিনিস প্রয়োগ করি, জিভ হচ্ছে আমাদের মিটার শরীরের। যেমন আমাদের এখানে বসে আছি, এই যে কথা বলছি, ইলেকট্রিকের একটা মিটার ঘর আছে বাড়ির তলায়। যদি বেশি এসি চালাই, বেশি ফ্যান চালাই, তাহলে ওই মিটার ঘরে কিন্তু রিডিং হয়ে যাবে, বেশি মিটার চলেছে তোমার। ঠিক তেমনি আমাদের জিভ আমাদের শরীরের মিটার ঘর। তাহলে তুমি কত বেশি কারেন্ট পুড়িয়েছো, দ্যাট ইজ ইয়োর ডায়াবেটিক, ক্যান্সার, আলসার, জন্ডিস, ফ্যারেঞ্জাইটিস, ম্যানেঞ্জাইটিস। এই জন্য আমরা বলে থাকি জিভে পাপ, আচ্ছা, বা জিভে পাপ। লোভে পাপ। লোভ কোথা থেকে? লোভ মানে তো জীব। সেই জন্য লোভে পাপ, যেটা আমাদের বলা হয়েছে, আর পাপে মৃত্যু। মৃত্যু। দাদা, আপনাকে যা দেখতে পাচ্ছি আপনি প্রচণ্ড স্লিম অ্যান্ড ট্রিম একজন মানুষ, কেননা আপনি একেবারে কাঁচা খাবার খাচ্ছেন এতদিন ধরে। কিন্তু আমার এই প্রশ্নটা আসছেই মাথায়, আমাদের দেহে একটুও কি চর্বির প্রয়োজন নেই? এই প্রশ্নটা স্বাভাবিক, কিন্তু এই প্রশ্নটার উত্তরটা একটু যদি গুছিয়ে বলি, যদি জঙ্গলের গরুকে আমরা দেখি আমরা বুঝতে পারবো, আর আমাদের বাড়ির গরুকে যদি দেখি আমরা বুঝতে পারবো। জঙ্গলের গরু হাড়ের ওপরে মাংস, একদম ট্রিম অ্যান্ড স্লিম। আর বাড়ির গরুগুলো হাইব্রিড, নধর কান্তি। আজকের সোসাইটি কিন্তু হাইব্রিড। বেগুন বড় বড়, পটল বড় বড়, তরমুজ বড় বড়, কলা বড় বড়, এবং মানুষও ফোলা ফোলা, সব ওবেস, সব ট্রিপল এক্স। মানে আমি আমেরিকা থেকে যখন জামা কিনতে গেছি তখন পাচ্ছি না, কারণ সব তো মোটা সোটা। আমাকে বলছে আপনি চাইল্ড সেকশানে চলে যাবেন। আমি চাইল্ড সেকশান থেকে আমার ব্লেজার কিনে নিয়ে এসেছি, কারণ ওদের বাচ্চারা আমাদের সমান, মানে আমার সমান। তো সেই উত্তরটা হচ্ছে, যদি তোমার শরীরে ইমিউনিটি পাওয়ার ঠিক থাকে, ইমিউনিটি তোমার রোগ প্রতিরোধ, ঠান্ডা লাগুক, বর্ষা হোক। কারণ আমি আজকে 15 বছর অসুস্থ হইনি, কিন্তু অনেক মোটা মানুষ করোনাতে অসুস্থ হয়েছে, বাড়ি চলেও গেছে। তাহলে আমার তো শরীর খারাপ হওয়া উচিত ছিল, সর্দি লাগা উচিত ছিল। সিজন চেঞ্জ হলে লোকের কাশি, সর্দি। আমার অফিসে একজন একটু মোটা মতো মানুষ, তিনি আছেন আমার সঙ্গে, তার সর্দি খুব লেগে যায়। আর আমি তো একদম পাতলা, আমার সর্দিই লাগে না। কারণ কি? তার ইমিউনিটি পাওয়ার কোথাও না কোথাও পড়ে আছে। তাহলে ইমিউনিটি ইজ দ্য এসেন্সিয়াল ফর ইয়োর গুড হেলথ। সেখানে মোটা বা ফ্যাট, এটা আমাদের একটা খাওয়ানো শব্দ, আর কিছুই নয়। কিন্তু আপনি যা বলছেন দাদা, তাহলে আমাদের কিন্তু আরও 100 বছর পিছিয়ে যাওয়া উচিত, সেখানে গিয়ে আবার নতুন করে শুরু করতে হবে। আমরা কিছু ভুল করি, তার জন্য ভুলের শাস্তি পাই। এবারে সেটা পিছিয়ে যাওয়া না আরও সুন্দর করে আমাদেরকে মেনে নেওয়া। তার কারণ একটা ভালো জিনিসের জন্য পিছিয়ে যাওয়া আর একটা খারাপ জিনিসের জন্য এগিয়ে যাওয়া, কোনটাকে তুমি মান্যতা দিতে চাও? আজকে আমার জায়গা থেকে 50 ইয়ার্স ওল্ড আমি মান্যতা দিই সেই জিনিসগুলো যেটা মানুষকে বাঁচিয়ে রাখে। আজকে যেমন সঙ্গীত, আজকে যেমন মানুষের সুখ, স্বাচ্ছন্দ্য, পৃথিবীর নিয়ম না জানা মানুষ এত দুঃখ করছে, এত কাঁদছে, তার কিডনি ফেল করে বসে আছে। সত্যি তো আগে মানুষ ভালো ছিল, এত তো সমস্যা ছিল তার না। স্ট্রেস ছিল না, ডিপ্রেশন ছিল না, তার মধ্যে ওই অ্যাগনিটা ছিল না, ওই পেন ছিল না, না পাওয়ার যন্ত্রণা ছিল না, ষড়যন্ত্রকারী ছিল না, মানুষকে মেরে ফেলে দিত না মানুষ। আজকে ব্যবসার ক্ষেত্রে যেটা ঘটছে পৃথিবীতে, তাহলে এই যে মানুষের আগ্রাসী নীতি, এটা মানুষকে কিন্তু ধ্বংস করছে, ডিস্ট্রয় করছে, এবং শরীর অসুস্থ হচ্ছে, অসুস্থ সেগুলো করছে। তোমার ঘুম উড়ে যাবে, তুমি ভালো না। আজকে তুমি যদি শান্তি পাও, গভীর ঘুমে ঘুমিয়ে আছো, তুমি অশান্তি হয়ে দেখো। আপনি কি ধরনের পেশেন্ট পান মেনলি? আমার কাছে সমস্ত পেশেন্ট, কারণ আমি তো বিশাল বড় ডক্টর নই। আমার কাছে পেশেন্টরা যখন আসে, চেন্নাই না বলে দেয়। বড় বড় হসপিটাল বলে দিচ্ছে তোমার 6 মাস পরে আর হবে না, ক্যান্সার হয়ে গেছে, ডায়াবেটিক হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, আর্থারাইটিস হয়ে গেছে, অপারেশন করে নিয়েছে, কিংবা ওষুধ খেতে খেতে সে আর একদম হাত জোড়ো করে নিয়েছে যে আমি ওই রাস্তায় যাব না। তো সেরকম পেশেন্ট এসে যখন শুনতে চায় আমি বাঁচবো তো স্যার, আমি বললাম 15 দিনে ম্যাজিক হবে। অনলি 15 ডেজ আপনি কোলন ডিটক্সিফিকেশান, লিভার ডিটক্সিফিকেশান, শুধু আমার কথা মেনে এই খাবারগুলো খান। 15 দিন পরে যদি না হয়, আমার মুখের সামনে এসে কথাগুলো বলুন। আজ পর্যন্ত আমার কাছে 15 দিনের মধ্যে একজন ফিরে এসেছিল, বাকি কাউকে আমার কাছে ফিরে আসতে হয়নি যে আমার এই প্রবলেমটা সলভ হয়ে যায়নি বা আমি ঠিক হয়ে যায়নি। তার কারণ আমি তো এই কথাগুলো বলছি না, এটা প্রকৃতির কথা। আমি এই প্রসেসটা একটু জানতে চাইবো। কোনো মানুষ যখন আমার কাছে এসে পৌঁছয় আর তার কোনো কমপ্লেনের কথা বলে, তার মানে সে অজান্তেই বলছে তার কোলনটা ডিসঅর্ডার এবং তার লিভার খারাপ।
তার কারণ দীর্ঘদিনের পরীক্ষা, দীর্ঘদিনের পেশেন্ট নিয়ে নাড়াচাড়া করার পরে, বা সেটা আয়ুর্বেদা বলুন, হোমিওপ্যাথি বলুন, এলোপ্যাথি বলুন, বায়োকেমিক বলুন, ন্যাচুরোপ্যাথি বলুন, কিংবা হোয়াট এভার এনি যে প্রসেস আমাদের আছে, সেই প্রসেসে দেখা গেছে যে মানুষের যদি বদহজম না হয়, মানুষের কোনো রোগ হবে না। লোকে বলে না পেট সাফ তো বিমারি মাপ। তাহলে পেট খারাপ হয়, হজম হয়নি, নয় গ্যাস হয়ে গেছে, নয় ওটা বেরোচ্ছে না। এই যে আয়ুর্বেদা সায়েন্সে বলছে কাফা পিত্তয়ন ভাতা, ভাতা মানে হচ্ছে বায়ু। তাহলে কোনো মানুষের হজম যখন হবে না তখন তার বায়ু বাড়বে, বায়ু বাড়লেই কিন্তু পিত্ত অ্যান্ড কাফা ডিস্টার্ব হবে, এবং তাদের সমন্বয়ে কোনো না কোনো মেডিকেল প্রবলেম তোমার শরীরে আমার শরীরে দেখা যাবে। তাহলে বায়ু কেন বেড়েছে? আমার কোলন খারাপ। তাহলে তাকে আমরা কি করি, কোলনটাকে ডিটক্সিফিকেশান করানোর ব্যবস্থা করিয়ে দিই। তার জন্য আমাদের আরোগ্যম সেন্টার আছে, বা সে বাড়িতে গিয়েও কোলন ডিটক্সিফিকেশান করতে পারে, তাকে আমরা দিয়ে দিই। 1, 2 হচ্ছে লিভার ডিটক্সিফিকেশান। লিভারে ফ্যাট জমে যাবে, তার কারণ অতিরিক্ত কার্বোহাইড্রেট, অতিরিক্ত প্রোটিন, অতিরিক্ত ফ্যাট, অতিরিক্ত যা কিছুই আমরা খেয়েছি, ইটস কনভার্ট টু ফ্যাট। তাহলে লিভার ডিসঅর্ডার, লিভার কাজ করছে না। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যথেচ্ছ মেডিসিন খেয়েছি, কেমিক্যাল মেডিসিন, কেমিক্যাল ফুড। প্রচুর মেডিসিন খাই আমরা কথা এখন। বলতে বলতেই মাথার যন্ত্রণা, চোখের যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা, গলার যন্ত্রণা, দুমদাম করে জ্বর হয়েছে, অ্যাসিডিটি হয়েছে, আমরা খেয়ে ফেলি, এবং আমরা ওষুধের নামও জানি। ডাক্তাররা হয়তো অত ওষুধের নাম জানে না, এরকম আমরা যা জেনে গেছি। তো সেইগুলো আমরা ফটাফট করে খেয়ে ফেলি। তাহলে এগুলো অল আর কেমিক্যাল। সেই কেমিক্যাল জিনিস আমাদের শরীরে যখন যাচ্ছে, তাহলে আমাদের লিভারটাই আগে খারাপ হবে। তার মানে লিভার যখনই আমি ঠিক করে দেব ডিটক্সিফিকেশান করে, লিভার ডিটক্সিফিকেশানের কিছু খাবার আছে, যেমন সবুজ পাতার রস, গ্রিন জুস, সেটা ধনে পাতার হতে পারে, পুদিনা পাতার হতে পারে, সজনে পাতার হতে পারে, লাউ পাতার হতে পারে, কুমড়ো পাতার হতে পারে। এরকম রস যদি তাকে খাওয়ানো যায়, তাহলে তার লিভারটা কিন্তু 15 দিনে অনেকটা ডিটক্সিফিকেশান হয়ে যাবে। তাহলে 1 হয়ে গেল কোলন ডিটক্সিফিকেশান, 2 হয়ে গেল লিভার ডিটক্সিফিকেশান। এরপরে আমরা বলি এই যে ডিটক্সিফিকেশান ধোয়া মোছা, এই ধোয়া মোছার সময় ওপর থেকে আর নোংরা দিও না। ওপর থেকে নোংরা মানে মাছ, মাংস, ডিম, দুধ, মিষ্টি, বিস্কিট, পাউরুটি, এগুলো যদি কেউ বন্ধ করে দেয় ওই 15 দিনের জন্য, আর এর সঙ্গে যদি সকালবেলা একটু আধটু ফল খায়, দুপুরবেলা একটু স্যালাড, একটু নিরামিষ খাওয়া, রাত্রেবেলা সবজির খিচুড়ি, এরকম প্রচুর মানুষ ফোন করে 3 মাস পরে বলেছে, ডাক্তারবাবু নমস্কার, আমি অনেক ভালো আছি, আমার কাছে আসেনি, আমাকে ভিজিটও দেয়নি, বাড়িতে বসে সুস্থ হয়ে গেছে। শুধু এই আলোচনার মাধ্যমে, বা এই আমরা এখন যে আলোচনা করছি, এই আলোচনাটা দেখেও হয়তো অনেকে তাদের হয়তো অনেক প্রবলেমকে ছোট করে ফেলবে, এবং তারপর তারা আসে, আমি ঠিক রাস্তায় আছি কিনা একটুখানি কনফার্ম হওয়ার জন্য আপনার কাছে এলাম। আমি সব ঠিক আছে, আমার ডায়াবেটিক ঠিক হয়ে গেছে, প্রেশার ঠিক হয়ে, আজকের দিনে দাঁড়িয়ে ডায়াবেটিক ঠিক হয়ে গেছে বলার তো অপরাধ। প্রেশার ঠিক হয়ে গেছে উইদাউট মেডিসিন বললে তো ধরে নিয়ে যাবে পুলিশ এসে। আমি তখন বলি চুপ চুপ চুপ, আসতে বলো, আসতে বলো। তার কারণ ডায়াবেটিক ঠিক হয় সবাই তো জানে না, এখানে ডায়াবেটিক ঠিক হয়ে যায়, প্রেশারও ঠিক হয়ে যায়, সমস্ত মেডিকেল প্রবলেম ঠিক হয়ে যায়। এবং যাদের ডায়ালিসিস চলছে, ক্রিয়েটিনিন 5 পয়েন্ট সামথিং, 9 পয়েন্ট সামথিং, তাদের জল ডায়ালিসিস করার সময় 1.5 লিটার 2 লিটার বেরোচ্ছে। যেমন সোনারপুর থেকে কালকে একজন ভদ্রমহিলা এসেছে, তার ডায়ালিসিস করলে 1.5 লিটার জল প্রতিদিন বেরোয়, মানে সপ্তাহে 3 বার করে ডায়ালিসিস করছে। তো জাস্ট আমার প্রসেসে 3 থেকে 4 দিন ও কন্টিনিউ করেছে, তারপরে নেক্সট ডায়ালিসিসে গেছে, ওর জল বেরিয়েছে 500 ml, তারপরে ডায়ালিসিসে গেছে অনলি 100 ml। এবং ক্রিয়েটিনিন ও এখন চেক করেনি, আশা করা যায় ক্রিয়েটিন যদি কিছুদিন পরে চেক করে ক্রিয়েটিন নেমে যাবে। মানে ধরুন যার সপ্তাহে 3 দিন ডায়ালিসিস চলছে, কিডনি এতটাই খারাপ অবস্থা, তারাও এই প্রসেসে এলে তাদেরও অনেকটা উপকার হতে পারে, ডায়ালিসিসের পরিমাণ হয়তো কমে যেতে পারে। একদম ডেফিনেটলি। তার কারণ কি, আমাদের যদি হাত কেটে যায়, রক্ত কতক্ষণ পড়বে, একটু পরে বন্ধ হয়ে যায়। তাহলে এই বন্ধ করার কাজটা কোন পাড়া প্রতিবেশী এসে করে? অটোমেটিক হয় শরীরে, কিছুদিন পরে ব্যথাটাও চলে যায়, তারপর চামড়াটা জুড়ে যায়, 1-2 মাস পরে দেখি দাগটাই মিলিয়ে গেছে। তাহলে এই যে পুরো ঘটনাটা, এটা কী করে সম্ভব হলো? আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার, বা আমাদের শরীর কিন্তু রোজই ডেভেলপ হচ্ছে, রক্ত পরিবর্তন হচ্ছে, টিস্যু পরিবর্তন হচ্ছে, সেল পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা তো রোজ রোজ পরিবর্তিত হচ্ছি। আজকে যে মানুষটা আমি কথা বলছি, আগামী 10 বছর পরে এই মানুষটা আমি থাকবো না, টোটালটাই আমার চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেই পরিবর্তনের সময় যদি আমি আমার ফুড, আমি আমার জীবন, আমি আমার লাইফস্টাইলকে যদি বদলে রাখি, তাহলে 10 বছর পরে যে নতুন মানুষটা হবে, সে কিন্তু নতুন মানুষই হবে। পুরনো মানুষ আর কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে না। তার মানে আমার রোগটা যেটা হলো, এই কিডনি প্রবলেম, যে কারণগুলোতে হলো, সেই কারণগুলোকে যদি আমি একটুখানি অ্যাভয়েড করতে পারি, ম্যানেজ করতে পারি, নতুন জিনিসকে যদি অ্যাড অন করতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্রিয়েটিনিন লেভেল কমছে। আমাদের কাছে এরকম প্রচুর পেশেন্ট আসে যাদের কিনা হয়তো ক্রিয়েটিন লেভেল 5, 6, 9,
তাদেরকে কিন্তু আমাদের এই প্রসেসের মাধ্যমে যখন আমরা খাওয়া দাওয়া, তার সঙ্গে সঙ্গে আমাদের আরোগ্যম সেন্টার, তার সঙ্গে সঙ্গে কোলন ডিটক্সিফিকেশান, লিভার ডিটক্সিফিকেশান, এই প্রসেসগুলো আমরা করাই, তাদের কিন্তু ডায়ালিসিস আস্তে আস্তে তাদের এই ক্রিয়েটিনিন লেভেলটা কিন্তু কমতে থাকে, ডায়ালিসিসের পরিমাণও কমতে থাকে। পরিমাণও কমতে থাকে। আগে 3টে করতো, এখন 2টো করছে, কেউ 3টে করতো হয়তো কখন কেউ 1টা করছে, এরকম অবস্থায় আছে। কেউ সেরেও গেছে, এরকম আছে সেরে গেছে, মানে সে ডায়ালিসিসের পেশেন্ট সেরে গেছে। সেরে গেছে, মানে তার এখন আর লাগছে না, সে হয়তো এরকম 6 মাস ঘুরে বেড়াচ্ছে, এখনও লাগছে না। এবার তারপরে হয়তো কবে লাগতে পারে আমি জানি না, এখন হয়তো যদি আবার সে হয়তো ওই জীবনটাকে ভেঙে ফেলে তাহলে হয়তো আবার শুরু হতে পারে, কিন্তু দেখা গেছে আবার ঠিক হয়ে গেছে। এরকম প্রচুর ডায়াবেটিকের পেশেন্ট ঠিক হয়ে গেছে, প্রেশারের পেশেন্ট ঠিক হয়ে গেছে। ডায়াবেটিস ঠিক হয়ে যাচ্ছে দেখেছেন আপনি? ডায়াবেটিক আমার ছিল 350। এখন আমাদের এখন কাছে কোনো প্রয়োজন নেই কোনো মেডিসিনের। প্রয়োজন নেই। আমি আজ লাস্ট আমি প্রায় 8-9 বছর কোনো মেডিসিন আমি ব্যবহারই করি না। এবং আমার সঙ্গে সঙ্গে এরকম প্রচুর হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে যারা ডায়াবেটিকের মেডিসিন খেতেন, ইনসুলিনও নিতেন, ইনজেকশন 30-40 এরকম লেভেলের, তাদের ইনসুলিনটাও পর্যন্ত বন্ধ হয়ে গেছে। তার কারণ আমি যে খাবার কথা বলছি, কোথায় তোমার ইনসুলিন লাগবে বাচ্চা ইজিকল টু কাঁচা করলে? না, একেবারে এটাও আমিও জানতে চাইবো যে আমরা কতটা পরিমাণে কাঁচা খাবার খেতে পারি। আমি যদি আপনার ডেইলি রুটিনটা একটু জানতে চাই, আপনি নিজে দিনে কিভাবে কোন সময় কি কি খাচ্ছেন, তাহলে হয়তো দর্শকদের বুঝতে সুবিধা একদম হবে। একদম। আমি সকালবেলা কি করি, ফল খাই, এবং সেই ফলটা হচ্ছে সিজনাল, রিজিনাল, অরিজিনাল। মানে ধরুন আমের সময় আম, কাঁঠালের সঙ্গে কাঁঠাল, কলার সময় কলা, পেঁপের সময় পেঁপে। কিন্তু সারা বছর দেখেছি পাকা পেঁপে, আপেল, কলা, এই 3টে জিনিস পাওয়া যায়। তো আমার বাড়িতে 3টে জিনিস প্রত্যেক দিনই সকালবেলা আমি খাই। এর সঙ্গে হচ্ছে একটু স্প্রাউটেড ছোলা বা স্প্রাউটেড মুগ, তার সঙ্গে হয়তো নারকোল নহলে বাদাম। তাহলে আমি কার্বোহাইড্রেট নিলাম, ছোলা থেকে প্রোটিন নিলাম, বাদাম থেকে ফ্যাট নিলাম, ব্যাস। এটা খেয়ে আমার হয়ে যায় 12:30টা। মানে এই খাবারটা আমি এতটা পরিমাণে খাই যেটা আমাকে 12:30টা পর্যন্ত টিকিয়ে রাখে, মানে একদম পেট ভরে পেট খাচ্ছেন। ভরে খাচ্ছি। এই 12:30টার সময় আমি কি করি, একটা স্যালাড খাই, শসা, গাজর, বিট, টমেটো, ধনেপাতা। আচ্ছা, এর আগে বলে দিই, আমি একটু 1 কাপ সবুজ পাতার রস খাই। সেটা আমার বাবা পুদিনা পাতার একটা রস আমাকে বানিয়ে দেয়। যেই আমি অফিস বেরোনোর জন্য রেডি হচ্ছি, গাড়িতে বসবো গিয়ে, তার আগে ওই ঢক করে ওই 1 কাপ সবুজ পাতার রসটা খেয়ে চলে আসি। সবুজ পাতার রসে আছে ক্লোরোফিল। ক্লোরোফিল আমার হিমোগ্লোবিন, তারা কিন্তু জড়ুয়া ভাই। তাহলে আমি যদি ক্লোরোফিল খাই রোজ, তাহলে আমাকে আর হিমোগ্লোবিন নিয়ে ভাবতে হবে না। সুতরাং আমার রক্ত রিলেটেড প্রবলেম সব কিছু সলভ করে দেবে। দুপুরবেলা আমি কী করি, অফিসে এসে স্যালাড খাই। সেই স্যালাডে আমি ছোলা দিই, কখনো বড় ছোলা দিই, কখনো ছোট ছোলা দিই, 2টো শসা, 2টো গাজর, 1টা বিট, 2টো টমেটো, 1 বান্ডিল ধনেপাতা, 1টা পেঁয়াজ, বেশ করে ছোট ছোট করে কুচিয়ে ঘষে ঘষে করে আরাম করে খাই। কিন্তু তারপরে সেটাতে তো আপনি নুন দিচ্ছেন না। হালকা, খুব সামান্য নুন দিই, খুব সামান্য। মাঝে মাঝে যদি ইচ্ছে করে দিই, আগে দিতাম, এখন আর দিতে হয় না, কারণ নুনটা লাগে না, নুনটা বেশি অভ্যেস বেশি হয়ে লাগে, গেছে। অভ্যেস হয়ে গেছে। এরপরে এক ডাল সেদ্ধ খাই। মানে এই স্যালাডটা খাওয়ার পরে একটা বাটি ডাল সেদ্ধ, জাস্ট একটা মুসুর ডাল সেদ্ধ করে দেয় আমাকে, তাতে একটা লঙ্কা দেওয়া থাকে আর 2 ফোঁটা তেল দেওয়া থাকে। সেই লঙ্কাটা বেশ চামচ দিয়ে ওই ডালের সঙ্গে ঘষে দিলে একটা বেশ লঙ্কার গন্ধ আসে, খুশবু আসে, সেটা দিয়ে আমি আরাম করে খেয়ে নিই। এরপরে একটা গ্রিন টি, ব্যাস। এটা হয়ে গেল আমার দুপুরবেলার খাবার। এরপরে 4টের সময় কখনো আমি একটা আপেল খাই, কখনো আমি হয়তো কয়েকটা বাদাম খাই বা একটু ছোলা খাই, ব্যাস। রাত্রিবেলা বাড়িতে গিয়ে সবজির খিচুড়ি খাই। সবজির খিচুড়ি কীভাবে বানাই, যে বলছিলাম, কুঁদরি, ঢ্যাঁড়স, বরবটি, বেগুন, পটল, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, ধনেপাতা, যত সবজি আছে সেগুলোকে কুচি কুচি করে দেওয়া হলো। তার সঙ্গে 4 চামচ বার্লির দানা দিই, কারণ ওই যে ফর্মুলা ছিল চাল ও গম খাবো কম, আমি একদম বন্ধই করে দিয়েছি। তার জায়গায় রিপ্লেস করেছি বার্লির দানা। কেউ মিলেট নিতে পারে, কেউ কুইনোয়া নিতে পারে, আমি বার্লির দানা হ্যাঁ, নিই। এখন তো অনেক রকম অপশন আছে। আমি বার্লির দানা নিই আর 2 চামচ তাতে আমি ডাল দিই। এরপরে হয়তো একটু ইচ্ছে করছে, হয়তো একটু কিছু খেতে, মুখটাকে বদলাতে, হয়তো 2টো অ্যালমন্ড খেয়ে নিলাম, হয়তো একটা কিশমিশ খেয়ে নিলাম, এরকম আর কি। বা একটা খেজুর। একটা খেজুর হয়তো খেয়ে নিলাম, যেরকম স্টার্টার হিসেবে থাকে, যেরকম সেরকম একটু খেয়ে ব্যাস হয়ে গেল। এটাই আমার গত 4 বছরের এই ফুড প্যাটার্ন। আর যদি বাইরে যাই তাহলে কি করি, সকালবেলাও ফল খাই, দুপুরবেলাও ফল খেয়ে নিই। রাত্রিবেলা হোটেলের রুমে গিয়ে তখন হয়তো ওই খিচুড়িটা না পেলে হয়তো তখন হয়তো স্যালাড দিয়ে হালকা কিছু হয়তো একটু কার্বোহাইড্রেট নিয়ে নিলাম। তাতে কি হলো, পেটও ভরলো আর আমার কোনো অসুবিধাও হলো না। এটাই আমার রুটিন চলছে, এবং এই রুটিনটাই আমি সবাইকে প্রেসক্রাইব করি। মানে এই রুটিনটায় থেকে আপনার গত 4 বছরে কোনো রকম কোনো অসুস্থতা হয়নি? আমার গত 4 বছর নয়, 15 বছর আগে যে প্রবলেমটা হতো, মেট্রো রেলে উঠলে শ্বাসকষ্ট হতো, মানে এসি গাড়িতে উঠলে সাফোকেশন হতো, আমি দম নিতে পারতাম না, এতটাই অ্যাসিডিটি।
গলার মধ্যে এমন একটা সবসময় টক টক স্বাদ, আর বুকের মধ্যে আমার একটা হাত সবসময় থাকতো যে এই মনে হয় হাতটা বন্ধ হয়ে যাবে, গ্যাসটাকে ঠেলে নামাতে হবে, মানে একটা পিন ফোটানোর মতো ওখানে ব্যথা। রাত্রিবেলা হয়তো 10 বার 12 বার ঘুম ভেঙে যেত, বারবার টয়লেটে ছুটতে হতো, মানে আমার জন্য একটা স্পেশালি টয়লেট রাখতে হতো যে ওই টয়লেটে কেউ যাবে না, মানে আমার পেলেই যেতে হবে, মানে এরকম অবস্থা। মাথায় মনে রাখতে পারতাম না ওর কী নাম, এটা কি পড়ছি, তাহলে একটা অদ্ভুত রকমের কনসেন্ট্রেশনের প্রবলেম হতো। এবং সমস্ত কিছু নিয়ে আজকে দেখতে পাচ্ছি আমার মতো শারীরিকভাবে হ্যাপি মানুষ সত্যি সত্যি আজ পাওয়া মুশকিল হবে। এই যে আমার কষ্ট নেই, যন্ত্রণা নেই, অ্যাসিডিটি নেই, গ্যাস নেই, ঘুমের প্রবলেম নেই, আমাকে যেখানে বলবেন শুধু 5 মিনিট দেবেন, বলবো ঘুমিয়ে পড়ুন, ব্যাস আমি ঘুমিয়ে পড়বো, অসুবিধে নেই। এবং আমার শরীর সম্বন্ধে কোনো টেনশন নেই, হার্ট অ্যাটাক হয়ে যাবে, যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যায় আমার বাড়িতে ওই ওষুধটা তো রাখা নেই, মানে আপনি ডাক্তারবাবুর কখনো ফোনটা টেস্ট করিয়ে দেখেছেন, নিজের টেস্ট করিয়ে দেখেছেন যে আমরা তো বছরে একটা টেস্ট করাই একবার অন্তত, ফুল বডি চেকআপ বা এই Yes, জাতীয় yes. কিছু যখন করিয়ে আমি দেখেছেন? এই ফেজটাতে ছিলাম তখন আমি ঘন্টায় ঘন্টায় টেস্ট করতাম, ঠিক করছি তো, কারণ আমাকে তো কোনো গাইড দেওয়ার কোনো লোক ছিল না যে তুমি ঠিক করছো এটা, ভুল করছো ওটা। প্রতিটা খাবারকে সুচ ফুটিয়ে চেক করে দেখতে হতো, প্রতিটা খাবারকে। এরপরে যখন চেক করতে করতে একটা ম্যানিয়া হয়ে গেল, তখন বুঝতে পারলাম আমার শরীর বলছে আমার ঠিক আছে, ঘুম থেকে উঠে আমার শরীর এনার্জি ঠিক আছে, ঘুমোতে যাওয়ার ঠিক আছে, তাহলে আমি পরীক্ষা করে নিজেকে এত মানসিক যন্ত্রণা দিচ্ছি কেন? যদি কিছু হওয়ার থাকে হবে, না হওয়ার থাকে না হবে। আমি তো ধর্ম মেনেই চলছি, কারণ ধর্ম মানলে ধর্ম তাকে পুরস্কার দেয়, আর ধর্ম না মানলে ধর্ম তাকে সাজা দেয়, এটা ধর্মের নিয়ম। আমরা এই ধর্ম মানি না, কিন্তু কাঁদতে থাকি, যন্ত্রণায় ছটফট করতে থাকি, আমরা বুঝতে পারি না যে আজকের কোন ধর্মটা ভেঙেছি। আজকে আমি কোনো না কোনো ধর্ম ভেঙেছি বলেই কষ্ট হচ্ছে। আমার ফিজিক্যাল কষ্ট ছিল প্রকৃতির ধর্ম না মানা, ওই কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া, ওই বিরিয়ানিটা খাওয়া, বিকেলবেলা হলে তেলে ভাজা কোথায় আছে খুঁজে নিয়ে এসো, রাত্রিবেলা হলে একদম ওই মাংস লাগবে, ভেটকি মাছ লাগবে, নাহলে আমার হবে না, নর্মাল খাওয়া যায় নাকি, আর আইসক্রিম খেতে হবে পেট ভরে, এগুলো আমার দৈনন্দিন জীবনের খাবার ছিল। কিন্তু সেই খাবারগুলোকে যখন আমি হাত জোড়ো করে ছেড়ে দিতে পেরেছি এবং তার লোভ মায়া আর আসে না, কারণ কি এখনের যে আনন্দ, বা কাঁচা শশার যদি কেউ স্বাদ পেয়ে যায়, পাকা আপেলের যদি কেউ স্বাদ বুঝতে পারে, পাকা কলার যদি কেউ স্বাদ প্রকৃত বুঝতে পারে, সে বলবে মাংস তো অত বিচ্ছিরি খাবার কি করে যে মানুষ খায় আমি জানি না। আগে আমিই খেতাম, কিন্তু মাংস খাওয়ার পরে কলা খেলে তার যে টেস্ট, উফ, একটা অদ্ভুত রকম যেন মনে হয় এগুলোকে যেন শ্রীফল বলে, পুজোতে দেওয়া হয় ফলগুলোকে, কারণ এটার যে টেস্ট, এটার যে ব্যালেন্স, মিষ্টি কেমন, টক কেমন, কষ কেমন, নুনটা কেমন, ঠিক বলে বোঝানো যাচ্ছে না, অদ্ভুত একটা ব্যালেন্স। কিন্তু বাড়িতে তরকারি হয় নুন, নয় ঝাল বেশি, নয় তেতো, নয় কর্কশ, নয় অন্য কিছু, নয় জলা জলা হয়ে গেছে, তাহলে সেগুলো যেন খাবার যেন মনে হচ্ছে সারাক্ষণ একটা জীবের মধ্যে বিকৃতি। তাহলে এই যে বিকৃতির বাইরে জীবন, সেই জীবনটা কিন্তু অনেক সুস্থের জীবন, এবং সেটাই কিন্তু সুস্থতা দিচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে। আপনি ফলের কথা বলছেন সকালবেলায় খেতে, কোন কোন ফল চুজ করা বেটার হবে? কেননা একসঙ্গে ধরুন অনেকগুলো প্যাটার্ন আছে ফলের, কোন কোন ফল আমরা একসঙ্গে খেতে পারি আর কোন কোন ফল পারি না? এটার সময় আমি সবাইকে একটা গল্প বলি, যে দিল্লি থেকে কলকাতা ট্রেন আসছে, ট্রেনটার ট্র্যাক একটাই, সেখানে মালগাড়ি আছে, লোকাল ট্রেন আছে, রাজধানী এক্সপ্রেস আছে, আর তুমি হচ্ছে স্টেশন মাস্টার। এই ট্রেন লাইনটা কি আমাদের মুখ থেকে একদম কোলন অবধি যে জায়গাটা 30 ফিটের এই রাস্তাটা, এটা হচ্ছে আমাদের লাইন, ট্রেন লাইন। তাহলে একজন স্টেশন মাস্টার, আমি কোন কোন ট্রেনকে আগে আগে ছাড়বো? যদি ভুল করে আমি মালগাড়ি ছেড়ে দিই, তাহলে কি মালগাড়ি তো আস্তে 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 যাচ্ছে, এরপর যদি রাজধানী ছেড়ে দিই, সে তো হুড়মুড় করে মালগাড়ির উপর উঠে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট মানে অ্যাসিড, অ্যাক্সিডেন্ট মানে গ্যাস। ফলের মধ্যে রাজধানী এক্সপ্রেসকে যত টক ধরনের ফল, মানে সে কমলালেবু হতে পারে, আনারস হতে পারে, মুসুম্বি হতে পারে, কারণ এরা পাক্কা 2 ঘন্টায় হজম হয়ে বেরিয়ে যাবে, ডাইজেশন হয়ে যাবে। এরপরে মিষ্টি ফল হচ্ছে আমাদের লোকাল ট্রেন, আর মালগাড়ি হচ্ছে পেয়ারা, কস পেয়ারা, আচ্ছা, ঠিক আছে, তার মানে কালো জাম। ঘুম থেকে উঠে প্রথমে টক ফল খাবো? প্রথমেই সকালবেলা খালি পেটে মুসুম্বি, আমাদের বাড়িতে মশারির ভেতরে মুসুম্বি দিয়ে চলে যায়, ঘুম থেকে ওঠো ওখানেই মুসুম্বি। আমার মেয়ে তো গ্লাসটা হাত বাড়িয়ে দেওয়া হয়, মানে সে জুস খায়? জুস খায়, কারণ তার ওসব ছোবড়া ফোবড়া অত। এখনকার বাচ্চারা সবাই তাই। তো ন্যাচারালি আজকে লাস্ট 9-10 বছর সে ওই মুসুম্বির রস সকালবেলা ঘুম থেকে উঠে তাকে দেওয়া হয়, এবং আমাদের বাড়িতে প্রত্যেকে 2টো করে মুসুম্বি আমরা চিবিয়ে ছোবড়া সদ্য খাই। এটা হচ্ছে প্রথম, কারণ রাজধানী এক্সপ্রেস। অ্যাসিডিটি হবে না? মুসুম্বি খেলে, সাইট্রাস ফল সকালবেলা খেলে অ্যাসিডিটি হবে না, বরং অ্যাসিডিটি কমে যাবে, কারণ আমি তো অ্যাসিডিটির পেশেন্ট ছিলাম। তাহলে সকালবেলা মুসুম্বি খেলে আমার অ্যাসিড কেটে যাবে, এটা কেউ জানে না। কিন্তু সকালবেলা যদি আমি কস ফল খাই তাহলে কিন্তু মুশকিল আছে,
আমি যদি কালো জাম খেয়ে ফেলি, আমি যদি পেয়ারা খেয়ে ফেলি, অ্যাসিড করে যাবে। আর আমাদের বাঙালি তো আরও অন্যরকম, তারা বলে ভরা পেটে ফল, হ্যাঁ, খালি খালি পেটে পেটে জল। জল। এরপরে আমি দুটো লাইন জুড়েছি যেটা সবাই মুছে দিয়েছিল, দলে দলে হসপিটালে চল, তারপরে শ্মশান ঘাটে চল। ঠিক আছে, তার কারণ ভরা পেটে ফল তুমি খাবে কেন? তুমি জামাই ষষ্ঠীতে গেছো, তুমি সব খাওয়ার পরে তোমাকে শাশুড়ি বলছে একটু ফল খাও বাবা। পুরো খাবারটা কার্বোহাইড্রেট, তারপরে ফল মানে ফ্রুক্টোজ। তাহলে ফ্রুক্টোজ আর কার্বোহাইড্রেট মিশলে তোমার শরীরে তৈরি হবে অ্যালকোহল, সে ক্রিয়েট করবে গ্যাস। তাহলে তোমাকে কিন্তু হসপিটালে সন্ধ্যেবেলা নিয়ে যেতে হবে। আজ থেকে 2 লক্ষ বছর আগে যদি তুমি আমার সঙ্গে জন্মাতে, তুমি আম গাছে বসে আছো, আমি কাঁঠাল গাছে বসে আছি, তাহলে তুমি আম পেড়ে খাচ্ছ, আমি কাঁঠাল পেড়ে খাচ্ছি। তাহলে সেদিনের এই প্রশ্নগুলো তো করতে পারতাম না। আর সেই মানুষগুলো বেঁচে ছিল বলে তাদের নাতিপুতি আজকে তুমি আমি বসে কথা বলছি। এখন যদি আমি বলি আমাদের ওই রকম খাবার না খেলে আমরা বাঁচবো কী করে, আমাদের চলবে কী করে, কিন্তু ওই খাবারই তো খেয়ে প্রকৃতিতে সবাই বেঁচে ছিল, বেঁচে আছে। আজকে আমাদের এই কষ্ট কেন? আমি ডাক্তারবাবু বা হসপিটাল বা মেডিসিনের এগেনস্টে কোনো বিপ্লব করতে চাই না। আমার বক্তব্য হচ্ছে সুস্থ থাকো, সুস্থ রাখো। তাহলে সুস্থ থাকতে গেলে প্রকৃতির সঙ্গে তোমাকে চলতে হবেই। আজ চলো, কাল চলো, মঙ্গলবার চলো, আমি জানি না, চলতে হবে। আমি চলেছি, আমি সুস্থ আছি, এবং আমি বহু মানুষকে চলার পথের কথা বলছি, তার জন্য বই লিখেছি, তার জন্য বিভিন্ন আলোচনা সভা করছি, সেগুলোতে মানুষ সুস্থ আছে। প্রচুর খাবার দাবার এমন রয়েছে, মানুষ মনে করে যে এই খাবারগুলো খাওয়া যাবে না, খেলে হয়তো ক্ষতি হতে পারে। তার মধ্যে একটা হলো ধরুন আম বা কাঁঠাল। এই জাতীয় ফল যখন আমরা খাওয়ার কথা বলি, তখন অনেকেই বলেন যারা ডায়াবেটিক, যাদের ডায়াবেটিস রয়েছে তারা, এবং যাদের ওজন বেড়ে যাচ্ছে তাদের খুব একটা বেশি আম খাওয়া ভালো না, কাঁঠাল খাওয়া ভালো না। এটা কি সত্যি? এটা কোনোটাই সত্যি নয়। তার কারণ কি, পৃথিবীতে ওই যে আগের কথাটা বললাম যে আমরা খেতে এসেছি প্রকৃতির খাবার। সে আম হলে হবে, কাঁঠাল হলে হবে, জাম হলে হবে। সেখানে আমার তৈরি খাবারেরকে দিয়ে ব্যাখ্যা করে প্রকৃতির সঙ্গে লড়াই করছি, মানে খোদার উপরে খবরদারি করার মতো। আমাদের আম খেলে সুগার কমবে কেন? কারণ তুমি যদি 100 গ্রাম রুটি খাও, তোমার গ্লুকোজ বাড়বে 100 গ্রাম, সে বলছি। আর যদি তুমি 100 গ্রাম আম খাও, তোমার গ্লুকোজ বাড়বে 50 গ্রাম। তার মানে তুমি কোনটা খাবে? ফল খাবে। সুতরাং ফল ছাড়া আমাদের জীবনের সঙ্গে কোনো যুক্ত নেই। শুধু যে তোমার ডায়াবেটিক তা নয়, ফলের মধ্যে ভিটামিন, মিনারেল সব কিছু আছে। এবার গড়বড় কোথায় হয়? আমার এই আলোচনা শুনলো, সকালবেলা পেট ভর্তি করে আম খেয়ে নিল, দুপুরবেলা বলছে স্যারেরটা শুনবো না, আমারটা শুনবো, দুপুরবেলা ভাত মাছ তরকারি বেশ করে খেয়ে নিল। তার মানে কি হলো? তার ক্যালোরি কনজামশনটা বেড়ে গেল। দুপুরবেলা যদি সে শশা, গাজর, বিট, টমেটো, ধনেপাতা এই ধরনের স্যালাড করে খেত, তাহলে এই ফলের সঙ্গে এই স্যালাড গিয়ে একটা ব্যালেন্স হয়ে যেত, তাহলে গড়বড় হতো না। সেই জন্য এই প্রসঙ্গটাকে আমরা এভাবে ভাবলে আর কিন্তু প্রবলেম থাকবে না। সুতরাং আমার রোগ হোক, ডায়াবেটিক হোক, কি যা কিছু প্রবলেম হোক, সেখানে ফল বা প্রকৃতির খাবার কোনো দুর্ঘটনা ঘটাবে না। আপনি অনেক সময় বলেন যে মানুষ চাইলেই 100 বছর বাঁচতে পারে। একদম। এটা কেন বলেন? মানুষের আয়ু কত? 120 বছর থেকে 150 বছর। 150 বছর? এটাই তো মানুষের ডিএনএর আয়ু, নর্মাল ডিএনএর আয়ু। আজকে যদি আমরা দেখে নিই, আমাদের পৃথিবীতে এরকম অনেক মানুষ বেঁচে আছে, তারা সুস্থভাবেই আছে, নিরোগভাবেই আছে। কিন্তু প্রচুর মানুষ নেই, তারা 50 বছর বয়সে হলেই তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন তো 20 বছর বয়স হলেও নষ্ট হয়ে যাচ্ছে। তোমার এই শরীর, এটাকে মন্দির বলো আর মসজিদ বলো, এটা টিকে আছে তোমার দেওয়া আহারের মাধ্যমে। কারণ সূর্য লাইট তুমি কন্ট্রোল করো না, কোনো নেতা মন্ত্রী কন্ট্রোল করে না, বাতাস অটোমেটিক, জল অটোমেটিক। তাহলে শুধু কন্ট্রোল করো তোমার আহারকে। তাহলে তুমি আহার যেটা নাও তোমার শরীরের জন্য, সেটা যদি তোমার শরীরের জন্য আহারই না হয়ে থাকে, তাহলে তোমার মন্দির বলো মসজিদ বলো টিকবে কী করে? তাহলে তুমি যদি প্রকৃতির খাবার খাও, তাহলে প্রকৃতির দায়িত্ব তোমাকে ওই ডিএনএ পর্যন্ত, ওই 120 বছর যে তোমার পরমায়ু, 130 বছর যে তোমার পরমায়ু, সেই পরমায়ু পর্যন্ত তোমাকে নিয়ে যাবে, এবং নিরোগভাবে। তার জন্য কোনো চিন্তা করার কিছু নেই। সেই জন্য আমরা অনেক সময় তুমি দেখবে ব্লু জোনের কথা বলি। ব্লু জোন, পৃথিবীতে একটা কথা আছে, 5খানা এরকম জায়গা আছে, স্পট খুঁজে পাওয়া গেছে, যেখানকার মানুষ দীর্ঘদিন বাঁচে, ডাক্তার ছাড়া, ওষুধ ছাড়া, অপারেশন ছাড়া। তাদের আসল কারণ কি? ফুড প্যাটার্ন, লাইফস্টাইল, শরীর এবং মন। তারা খুব মানসিকভাবে প্রসন্ন থাকে, প্রকৃতির ভেতরে থাকে, তাদের খাওয়া দাওয়া খুব ন্যাচারাল, সুতরাং তাদের জীবন ওরকম। সুতরাং ব্লু জোন বাহাদুরি করেছে এরকম কিছু নয়। ব্লু জোনের মানুষ তুমিই ছিলে, তুমি বাহাদুরিটা না করে তুমি পাকামি করেছো, তার দায়ভার তো প্রকৃতি নেবে না। খাওয়া দাওয়ার পাশাপাশি আরও একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে ওষুধ, যেটা আমাদের এখন একদম রেগুলারের জীবনে চলে এসেছে। দৈনন্দিন জীবনে ওষুধটা আমরা প্রত্যেকে খাই, অ্যালোপ্যাথি বলুন, হোমিওপ্যাথি বলুন, আয়ুর্বেদিক বলুন, সবই চলছেই।
সেক্ষেত্রে আপনি ওষুধ নিয়ে কি বলবেন? মানে আমাদের এই খাওয়া দাওয়া করলে ওষুধগুলো কি আস্তে আস্তে সব বন্ধ হয়ে যেতে পারে, আমরা প্রয়োজন না যখনই পড়তে পারে? হ্যাঁ একদমই, আমরা যখন ওষুধ খাই, ওষুধ মানে সামথিং প্রবলেম, তাহলে প্রবলেমকে ঠেকানোর জন্য, কিন্তু আমরা কখনোই দেখছি না প্রবলেমটার কারণ কী। ধরো আমরা এখানে বসে কথা বলছি, কলিং বেল বাজছে, তুমি কলিং বেলটা বিরক্ত বোধ করছো, কিন্তু কলিং বেলটা কী বলতে চাইছে? বাইরে কেউ দাঁড়িয়ে আছে, তাহলে কলিং বেল বিরক্তিকর কারণ নয়। তুমি দরজা খুলে দিলে বাইরের কেউ লোকটা তোমার বাড়ির ভেতরে চলে আসবে, তাহলে শরীরও কিছু বলছে, ইন্ডিকেশান দিচ্ছে। তুমি ওষুধ খেয়ে বলছো জ্বর, তুমি চলে যাও, ব্যথা তুমি চলে যাও। আরে ব্যথা বলছে লুক অ্যাট মি, আমাকে দেখো ভাই, আমাকে দেখো, এখানে আমার একটা কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। সেই কষ্টটাকে আমরা কি বলছি, তোমার কষ্ট আমি দেখবো না। জ্বর কি আমাদের ইমিউনিটি পাওয়ার নিজে নিজে ডেকে নিয়ে এসেছে। আমাদের শরীরে অদেখা একটা ভাইরাস ঢুকে পড়েছে, আমরা জানি না, শরীর জানে। তাহলে শরীর কত বড় আমার বন্ধু, সে নিজে নিজেই 98 ° F থেকে 102-103 করে দিয়েছে, যাতে ওই ভাইরাসটা মারা যায়। তুমি বলছো ডাক্তারবাবু আমাকে ওষুধ দাও, আমি সঙ্গে সঙ্গে জ্বরের ওষুধ খেয়ে কী করছি, আমার জ্বরকে নামিয়ে দিচ্ছি। তাহলে আমি শরীরের বন্ধু কোথায়? তাহলে ওষুধ আমি খাচ্ছি যখন, এই চটজলদি ঠিক হওয়ার প্রসেসটাই আমাদেরকে আরও বেশি রোগী করছে। তোমার শরীরে কোনো রোগ মানেই তুমি জানবে কোলন ডিস্টার্ব। কিন্তু জ্বর হলে কি করব তখন? আমরা ওষুধ খাবো না? জ্বর হলে অপেক্ষা করো। জ্বরকে যদি তুমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করো ওষুধ দিয়ে, দেখো জ্বর তোমার কিন্তু বেড়ে যাবে। যে জ্বরটা 2.5 দিন পরে বা 2 দিন পরে কমে যেত, সেই জ্বরটা টেনে নিয়ে যাবে 7 দিন, সেই জ্বরটা টেনে নিয়ে যাবে 15 দিন। তাহলে ওষুধ খেয়ে তুমি কী বাহাদুরি করলে? তাহলে জ্বর যখন হবে, প্রথম তুমি কাজ করো, খাওয়া দাওয়া বন্ধ করো। কারণ কি, তোমার খাওয়া দাওয়া বন্ধ করলে তোমার শরীরের কলকারখানা যারা ছিল, গ্যাস্ট্রোইন্টেস্টাইন ট্র্যাক্ট, তারা রেস্ট পাবে। তাহলে তোমার ইমিউনিটি ফাইট করতে পারবে, বা তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ওই ভাইরাস বা ওই রোগের বিরুদ্ধে ফাইট করতে পারবে। তখন যদি তুমি মন্ডা মিঠাই গিলে ফেলো, তাহলে শরীরের অর্ধেক সেনাপতিরা তারা ওই কাজে ব্যস্ত হয়ে যাবে। 2 কি, শরীরের টেম্পারেচার বাড়ছে মানে জ্বর, তাকে বলছি। তাহলে তুমি গরম জলে পা ডুবিয়ে বা বডি অবধি যদি তোমার বাথটাব থাকে, তুমি গরম জলে শুয়ে থাকো। তাহলে আমি কী করছি, আমার বডিকে হেল্প করছি, বা তুই কেন গরম করবি, আমিও গরম করছি তোর সঙ্গে। তাতে কিন্তু তুমি 2-3 ঘন্টা পরে দেখবে তোমার জল আস্তে আস্তে নেমে আসবে। এবং আমরা যদি জ্বরের সময় খাবার খাই, জ্বর বেশি বেড়ে যায়। জ্বরের সময় চুপচাপ পড়ে থাকো, গরু পড়ে থাকে, ছাগল পড়ে থাকে, বাঘ পড়ে থাকে, তুমি কেন পড়ে থাকবে না? আগেকার দিনে যে মায়েরা বলতো জ্বরের সময় ভাত খেতে নেই, এটাই কি তার কারণ? ডেফিনেটলি, সেই জন্য তারা ফ্লুইড দিত, লিকুইড খাবার দিত। আমি আমার পেশেন্টদেরকে বা আমার বাড়ির লোকজনকে বা আমার রিলেটিভকে জ্বর হলে বলি, তুমি পড়ে থাকো চুপচাপ, এরপরে যদি খিদে পাবে সকালবেলা উঠে তুমি মুসুম্বি খাওয়া শুরু করো, সিট্রাস ফুড। মুসুম্বি কেন? মুসুম্বি হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি ইমিউনিটিকে আপ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা অটোমেটিক তৈরি হবে, সুতরাং তোমার শরীরের চাঙ্গা হবে, শক্তিশালী হবে, একটা নিউট্রিশনও তুমি পেয়ে গেলে। এরপরে যদি তোমার খিদে লাগে, তুমি আস্তে আস্তে ফ্রুটস খাও, আস্তে আস্তে স্যালাড খাও, কোনো প্রবলেম নেই। আর যদি দরকার হয় কোলন ডিটক্সিফিকেশান করো। মেজর লোক এটাকে কি করে, দেখে না, ও এটা নোংরা জিনিস, এটাকে দেখবো না। পেট পরিষ্কার হওয়াটা মানুষরা খুব অপছন্দ করে, এটা নিয়ে বলতে চায় না। খুব খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করলে তখন বলে, হ্যাঁ আমার ওই 2 দিন ছাড়া হয়, 3 দিন ছাড়া হয়। এবার ভাবুন, প্রতি ঘন্টায় খাবার খেয়ে নিচ্ছে, কিন্তু 2 দিন তার ওটা আটকে আছে। তাহলে ভাবুন, পৌরসভার ওই ক্যানেলের মতো অবস্থা হয়ে গেছে। তাহলে সেখান থেকে তার কেন মাইগ্রেন হবে না? সে বেঁচে আছে, এটাই বিশাল বড় বিস্ময়। তার ভেতরে গ্যাস হয়ে গিয়ে মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায়, সে বলছে আমাকে ওষুধ দাও, মাথা যন্ত্রণা ঠিক করব। গ্যাস কমে গেলেই বাবা তোমার ঠিক হয়ে যাবে। তাহলে এই সামান্য জিনিসটা যখন আমি করাচ্ছি, রেজাল্ট পাচ্ছি। সুতরাং এটা কোনো রকম ধরনের কল্পনা দিয়ে আমার তৈরি করা নয়। যদি কোনো মানুষের গ্যাসের প্রবলেম হয়, প্রচণ্ড কষ্ট হচ্ছে, সেই মুহূর্তে সে মানুষটির কি করণীয় যদি সে ওষুধ না নেয়? তাহলে ওকে, গ্যাসের প্রবলেম মানে কোলন পরিষ্কার করতে হবে। রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে, সমীর কুমার ধারার কোলন ডিটক্সিফিকেশান স্মরণ করিবে। আমি সবাইকে বলি এটাই ভাবে, তোমার জ্বর হয়েছে, কোলন ডিটক্সিফিকেশান, মাথা যন্ত্রণা করছে, কোলন ডিটক্সিফিকেশান, মারা যাবো মনে হচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে যাবে, গার্লফ্রেন্ড চলে গেছে, ইচ্ছে করছে, কোলন ডিটক্সিফিকেশান করে নাও, দেখবে এমনি শান্ত হয়ে যাবে। কারণ আমাদের কোলন ঠান্ডা হয়ে গেলে শরীর ঠান্ডা হয়ে যায়। আমারও যখন কোনো প্রবলেম হয়, মনে হচ্ছে নাক ফাঁক থেকে একদম কোথাও ভাইরাস অ্যাটাক হয়ে গেছে, হয়তো ঠান্ডা, হয়তো ভিজে গেছি, বা এসি গাড়িতে হয়তো থেকেছি, রাত্রেবেলা হয়তো ফ্যানটা বন্ধ করতে ভুলে গেছি, সকালবেলা উঠে কোলন ডিটক্সিফিকেশন করলাম, মুসুম্বি খেলাম, আর খাওয়াগুলো একটু একটু দেরি করে দিলাম, যতক্ষণ পর্যন্ত খিদে না পাচ্ছে খাচ্ছি না, ঠিক হয়ে গেলাম। আপনি বারবার কোলন ডিটক্সিফিকেশনের কথা বলছেন, প্রসেসটা কি? প্রসেসটা এটা একটা খুবই ছোট প্রসেস। আমার পেট পরিষ্কার হয়ে যাবে তার একটা বিজ্ঞানসম্মত প্রসেস আছে।
যেটাকে আমরা নাম দিয়েছি কোলন ডিটক্সিফিকেশান। সেটা আমাদের আরোগ্যম সেন্টারেও হয়, আমরা বাড়িতেও দিয়ে দিই। সে বাড়িতে নিয়ে গিয়ে পেট সাফ করে নেবে। মানে কিছু সেটার খেতে process। হবে নাকি? একটা প্রসেস আছে যার ফলে আমার সকালবেলা ওই মোশনটা ক্লিয়ার হয়ে সব নোংরাটা বেরিয়ে যাবে। এটাকে বলছি আমরা কোলন ডিটক্সিফিকেশান। মানে সেটা একবারে হবে না বারবারে, মানে সেই দিনটা নষ্ট হবে না তো? একবারই। মানে আমার সকালবেলা এখন কি হয়, আমার কখন মোশন আসবে ওয়েট করে থাকতে হয়, কিন্তু কোলন ডিটক্সিফিকেশান আমি যখন চাইবো তখনই মোশন আসবে। ধরুন আমাকে রাত 4টের সময় ফ্লাইট ধরতে হবে, কিন্তু আমার সকাল 8টার সময় টয়লেটে যাওয়ার অভ্যেস, তাহলে আমি ওই দিন কী করবো? তাহলে আমি 4টের আগে উঠে কোলন ডিটক্সিফিকেশান করে নিলাম, আমার পেট সাফ হয়ে গেল, অসুবিধা নেই, তাহলে পেট আমাকে ডিস্টার্ব করবে না। ঠিক মানে আছে, সেটাও সম্ভব। সেটাও সম্ভব। এবং যাদের ধরুন খুব ঠান্ডা লাগার সমস্যা, সর্দি আমরা যেটাকে বলি, খুব সহজেই কোল্ড অ্যান্ড কাফ এই প্রবলেমটা হয়ে যায়, তাদের জন্য? শরীরে যদি গ্যাস না থাকে তোমার সর্দি কোনদিন লাগবে না। তোমার যদি কোলন চেপে যায়, মিউকাস মেমব্রেন বেরিয়ে গিয়ে কোলনটা কাছাকাছি চলে এসেছে, তোমার কিন্তু নাক বন্ধ হয়ে যাবে, তখন তুমি নাগে নাগে কথা বলবে। কোলন সাফ হয়ে যাবে, নাক ছেড়ে যাবে, মানে এটা যেন ম্যাজিক হবে, মানে এই কোলন সাফ হলো, এই নাক ছেড়ে গেল। মানে তুমি ভাবছো কী করবো রে বাবা, কী ড্রপ দেবো রে বাবা, কী খাবো রে বাবা, আমি কাঢ়া খাবো কি না, ভেপার নেবো কি না, কোলন তোমার ক্লিয়ার হয়ে যাবে, নাকও তোমার ছেড়ে যাবে। মানে ম্যাজিক্যাল। মানে আমাদের শরীরের বায়ু না বাড়লে না পিত্ত প্রবলেম হবে, না কাফা প্রবলেম হবে। আমাদের মাথা থেকে বুক পর্যন্ত এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে জল, এটাকে আমরা বলি কাফা। বুক থেকে নাভি পর্যন্ত এই যে জায়গাটা, এটাকে নিয়ন্ত্রণ করে পিত্ত, মানে উত্তাপ, হজম হয়ে যাওয়া, ডাইজেশন হয়ে যাওয়া, পেট পরিষ্কার হয়ে যাওয়া, ডিপেন্ড করে আমাদের উত্তাপ। নাভি থেকে পায়ের তলা, এটাকে ডোমিনেট করে বায়ু, মানে ভাতা। তাহলে আমাদের বায়ু যদি বেড়ে যায়, সঙ্গে সঙ্গে বায়ুতে আগুন বেড়ে যাবে। মানে যদি আগুন যদি বাতাস দাও, তাহলে কি আগুন বাড়তে থাকবে? আবার আগুন যদি বাড়ে, তাহলে তোমার যে উপরে জল আছে সে শুকোতে থাকবে। তাহলে একটার সঙ্গে একটা কীরকম কোরিলেটেড, বুঝতে পারছো? লিঙ্কড পুরো। লিঙ্কড। কতটা সায়েন্টিফিক। এবং সেটাকেই আমাদের আয়ুর্বেদের সায়েন্স বলা হয়েছে কাফা পিত্ত ভাতা। যেমন পৃথিবীতে সূর্য আছে, দ্যাট ইজ পিত্ত। পৃথিবীতে জল আছে, দ্যাট ইজ কল কাফা। পৃথিবীতে বায়ু আছে, দ্যাট ইজ কল ভাতা। তাহলে এই পুরো পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে একমাত্র বাতাস। বাতাস মেঘকে টেনে নিয়ে গিয়ে যেখানে বৃষ্টি করাবে, সেখানে প্রাণের সঞ্চার হবে। আর যেখান থেকে মেঘ উড়িয়ে নিয়ে চলে যাবে, সেখানে মরুভূমি হয়ে যাবে। সুতরাং তোমার জীবনে মরুভূমি আর তোমার জীবনে সবুজায়ন ডিপেন্ড করছে ওই কিন্তু ভাতা বা বায়ু। সুতরাং বায়ুকে শান্ত করো। বায়ু শান্ত না হলে সে কিন্তু তোমাকে পাগল করে দেবে, মৃগী রুগী বানিয়ে দেবে, এপিলেপসি রুগী বানিয়ে দেবে, হার্ট অ্যাটাক করে দেবে, স্ট্রোক করে দেবে। তাহলে স্ট্রোকের পেছনে আমরা বলি হার্টের রিলেশান, ব্লাডের কোলেস্টেরলের রিলেশান। না 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 না, যার বায়ু চড়ে যাবে তার কিন্তু হার্ট ফেল হয়ে যেতে পারে, স্ট্রোক হয়ে যেতে পারে, প্যারালাইসিস হয়ে যাবে। তাহলে বায়ু যদি রিল্যাক্স থাকে, তার জীবনে হার্ট ফেল হবে না, তার জীবনে কোনোদিন প্যারালাইসিস আর হবে না। তার মানে বায়ু নিয়ন্ত্রণ কিভাবে হবে? ফুড, বদহজম। বদহজম হলে বায়ু। সেই জন্য বদহজমকে যদি কেউ কন্ট্রোল করতে পারে, জিততে পারে, তাহলে তার সব জিত হয়ে যাবে। আর বদহজম জিতবে কি করে? প্রকৃতির ধর্ম মেনে। প্রকৃতির ধর্ম কি? বাঁচা ইজ ইকুয়াল টু কাঁচা। সুতরাং অল আর লিঙ্কড। ঠিক আছে দাদা, এখন একটা রোগ নিয়ে মানুষ ভীষণ ভয়ে আছে, সেটা হলো ক্যান্সার। মানে একটা সময় ছিল আমরা হয়তো 9 মাসে 6 মাসে ক্যান্সারের নাম শুনতাম, এখন আমরা প্রায় প্রতিদিনই শুনি এর হয়েছে তার হয়েছে। এটার কি সলিউশন বলে আপনার মনে কোনো হয়? ক্যান্সার পেশেন্ট যখন আমার কাছে আসে, তখন আমার কাজ তাকে ভালো করে অবজার্ভ করা আর কমিউনিকেশন করা, তার মানসিক গঠন সম্বন্ধে জানা। কোনো মানুষের মানসিকতা যদি বিগড়ে না যায়, তার ক্যান্সার হতে পারে না। ক্যান্সার একটা মাল্টিপল অর্গান ডিসঅর্ডারের কারণ। মানে একটা অর্গান ডিসঅর্ডার হয়ে গেছে এরকম না, মাল্টিপল অর্গান ডিসঅর্ডার হয়ে গেছে। হরমোন গ্ল্যান্ড ডিসঅর্ডার হয়ে গেছে, নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ডিসঅর্ডার হয়ে গেছে, আরও কিছু ডিসঅর্ডার হয়ে গেছে। তার সম্মিলিত রূপকে আমরা বলছি ক্যান্সার। কিন্তু ম্যালিগন্যান্সি? ওটাকেই বলছি, মানে শরীর কাজ করতে পারছে না, শরীরের সেল ডিস্ট্রয় হয়ে যেত, সে বেঁচে যাচ্ছে আবার। এটাই তো তাকেই বলছি আমার ক্যান্সার, এবং সে দ্রুত গতিতে বাড়ছে। তাহলে এই যে ইমব্যালেন্সের কারণ, এটার মেন আসল কারণ কিন্তু হরমোনাল ডিসঅর্ডার। ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, এটা ঘরে ঘরে লোকের। এবং প্রতিটা মানুষ ঝগড়ুটে, প্রতিটা মানুষ কাঁদুনে, প্রতিটা মানুষ হচ্ছে কমপ্লেন্টিভ অ্যাটিটিউড তাদের, তারা সবসময় কিছু মেনে নিতে পারছে না। সেই জন্য আমি তাদের জন্য একটা ফর্মুলা বানিয়েছি, যত শরীরের রোগ জমা, চাইতে হবে তোমাকে ক্ষমা। ক্ষমা কেন? কারণ পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রতিটা মানুষের সহযোগিতায় তুমি বেঁচে আছো।
আজকে যে মানুষটাকে তুমি গালাগাল করছো, যে মানুষটাকে তুমি অপছন্দ করছো, যে মানুষটাকে তুমি খারাপ বলছো, সেই মানুষটা না হলে তোমার জীবনে কিন্তু এই জায়গায় তুমি পৌঁছতে পারতে না। কিছু জিনিস তো তোমার তার ভালো লেগেছিল, তাহলে তার জন্য গ্র্যাটিটিউড কই, কৃতজ্ঞতা কই? আজকে জামা কাপড় পরছি কে বানিয়ে দিয়েছে, জুতো পরছি কে বানিয়ে দিয়েছে, চশমা পরছি কে বানিয়ে দিয়েছে, খাবার বানিয়ে দিয়েছে কে বানিয়ে দিয়েছে? আমার প্রতিটা জীবনের জন্য কেউ না কেউ দায়ী। তাহলে আমি একটা মানুষকে এভাবে অপমান, এভাবে ইনসাল্ট, এভাবে ক্রোধ করতে পারি না। আমারও অনেক ব্যবহার খারাপ আছে। সেই জন্য আমার মন যতক্ষণ শান্ত না হবে, সেই জন্য আমরা একটা প্রোডাক্ট বানিয়েছি যার নাম দিয়েছি সাহারা। যারা বেসাহারা তাদের জন্য সাহারা। ইটস আ কাইন্ড অফ মেডিটেশন প্রোডাক্ট। তার মানে তোমাকে চুপচাপ শান্ত হয়ে থাকতে হবে, তার জন্য কিছু স্টোন বা ক্রিস্টাল আছে। এর সঙ্গে কিছু মুখে আমরা কিছু ওরাল ফুড সাপ্লিমেন্ট দিই বা সুপার ফুড দিই। সেগুলো খেলে তার গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট, তার মন শান্ত হবে, তার ঘুম গভীর হবে এবং তার স্ট্রেসের জন্য তার ইনফ্লেমেশন কমে যাবে। আমাদের স্ট্রেস থেকে হয় ইনফ্লেমেশন, ইনফ্লেমেশনের পরে কিন্তু আমাদের শরীরে রোগ তৈরি হয় বা মাল্টিপল অর্গান ফেল হয়ে যায়। এখানে একটা প্রশ্ন মাথায় আসছে দাদা, আমরা অনেক ছোট ছোট বাচ্চাদেরও দেখি কিন্তু ক্যান্সার হচ্ছে একদম, এখন। একদম। সেটার কি কারণ তাহলে? সেটার কারণ, বেসিক যে কারণ যদি দেখো, মায়ের গর্ভে যখন সন্তান আসছে তখন মা সন্তানের ওই 10 মাস যে অ্যাক্টিভিটি, যে মেডিসিন, যে ধরনের ফুড প্যাটার্ন নিচ্ছে সেটা কিন্তু পুরোটাই নষ্ট। কারণ এখন ম্যাক্সিমাম মায়েরা চাকুরিজীবী, বাইরের খাবার খেয়ে অভ্যস্ত হয় এবং ওই সময় তাকে ঠুসে খাওয়ানো হয়, তোমার সন্তান আসছে তুমি বেশি করে মাছ, মাংস, ডিম এগুলো খাও, তার সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম খাও, ভিটামিন খাও, মিনারেলস খাও, টিকা নাও, ইঞ্জেকশান নাও। এত টিকা, এত ইঞ্জেকশান, এত ট্রিটমেন্টের গাইড থাকতো না। একটা মানুষ ন্যাচারালভাবে গ্রোথ হতো এবং কোনো বাচ্চা সার্জারি ছাড়া, সিজার ছাড়া হচ্ছে না এখন। নর্মাল বাচ্চা তো ভুলেই গেছি। এবং এই সার্জারি বা সিজার করার জন্য আমাদের আরও বেশি করে মেডিসিন নিতে হচ্ছে। তাহলে সেই বাচ্চাটা কৃত্রিম উপায়ে তৈরি হচ্ছে, কৃত্রিম উপায়ে পৃথিবীতে আসছে এবং তোমার এনভায়রনমেন্টটা টোটালটা কৃত্রিম। তোমার বাড়িতে শুধু রেডিয়েশন আর রেডিয়েশন, টিভি, মোবাইল, একটা মোবাইল নেই, 3-4টে মোবাইল, ল্যাপটপ, এবং সেটা বাচ্চার বিছানাতেই রাখা আছে, বাচ্চার বিছানাতেই সেটা রাখা আছে। সুতরাং এই যে জিনিসটা, এবং মা যখন তাকে দুধ খাওয়াচ্ছে, মা কি খাবারটা খাচ্ছে? সে তো ওই ক্যান্সার খাবারটাই খাচ্ছে। ওই ধরনের তেলে ভাজা, ওই ধরনের পিজা, ওই ধরনের বিস্কিট, ওই ধরনের কেক, ওই ধরনের চকলেট, মুড সুইং হচ্ছে চকলেট খাচ্ছে। চকলেট অল আর মোম, অল আর কেমিক্যাল। তাহলে এই খাবারগুলো খেয়ে তুমি একটা বাচ্চাকে সৃষ্টি করছো, তাহলে সেই বাচ্চাটা কিভাবে সুস্থ থাকবে? এবং তারপরে মাথার যন্ত্রণা, ওষুধ খাচ্ছি, দাঁতের যন্ত্রণা, ওষুধ খাচ্ছি, পেটের যন্ত্রণা, ওষুধ খাচ্ছি, মন খারাপ, ওষুধ খাচ্ছি। তাহলে সেই সমস্ত যোগফল অফ কেমিক্যাল তোমার ছেলেটা বা তোমার ওই সন্তানটা, তাহলে তার ওই কারণেই সলিউশন তার মানে আপনি বলছেন সেই কাঁচা খাওয়াই, তাই তো? সলিউশন প্রকৃতির কাছে থাকা। যেমন জারোয়ারা তুমি যদি দেখো তারা প্রকৃতির সঙ্গে আছে, হসপিটাল ছাড়া, ডাক্তার ছাড়া। যেমন আমরা বললাম ব্লু জোন সায়েন্সের কথা, এরকম 5টা স্পট যেখানে কিনা মানুষ দীর্ঘজীবন সুস্থ থাকতে পারে। প্রকৃতির সঙ্গে তোমার অ্যালাইনমেন্ট, প্রকৃতি তোমার জীবন। তুমি প্রকৃতি থেকে তাড়িয়ে, প্রকৃতি থেকে ভাগিয়ে তুমি নিজে একটা দুনিয়া বানানোর চেষ্টা করছো। সেই দুনিয়া হয়তো তোমার বাস্তব জীবনে তোমাকে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, ল্যাপটপ দিয়েছে, মোবাইল দিয়েছে, কিন্তু আজও তো তোমাকে প্রকৃতির কাছে যেতে হয় 9 মাস 10 দিনের জন্য। আজও তোমার রক্ত লালই আছে, আজও তো তোমার মৃত্যু হয়, মৃত্যুকে তুমি তো আটকাতে পারোনি। তাহলে এই যে জিনিসগুলো, এটা কি দেখে বুঝতে পারছি না? আমরা অনেক আবিষ্কার করে এগিয়ে গেলেও প্রকৃতির কাছে আজও বাধা আছি। তাহলে এই বন্ধন যত গভীর হবে তত আমি সুস্থ হব, আর এই বন্ধন যত ক্ষীণ হবে তত আমি অসুস্থ হব। দাদা, অনেক নতুন নতুন বিষয় জানতে পারলাম। জানি না এটা রিয়েল লাইফে কতটা অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু অনেকটা অ্যাপ্লাই করাই যায় চেষ্টা করলে। আপনি খুব ভালো থাকবেন, আশা করি আবারও দেখা হবে, অনেক কিছু জানতে পারবো। নমস্কার, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।